তুমি কি পুনর্জন্মতে বিশ্বাস করো? আমার মামা বাড়ির ওখানে কিছু ঘটনা হয়েছে এমন, মানে তুই ওটা বলতে পারিস তারপর থেকে আমার লাইফে এগুলো একদম আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই প্রায় দিনই শুনতো মামিদের ঘরের পিছনটা দিয়ে ওই একটা নুপুরের আওয়াজ গিয়ে, মানে একজন যাচ্ছে, এরকম রাত হয়ে গেছে, কেউ একা শুয়েছে ওই ঘরটাতে, যে ঘরটা কমপ্লিট হয়ে গেছে, পুরো স্পষ্ট বুঝতে পারতো মাথার দ্বারে এসে দাঁড়িয়ে রয়েছে। তো ব্রহ্মদত্তি শুনেছিস কখন? আমি ট্রেনে না যখন উঠেছি তখন থেকে না আমার খালি মনে হচ্ছে আমি ঝাঁপ দিই ট্রেন থেকে। কেউ হয়তো ওখান থেকে হাঁটতে 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 আস্তে আস্তে আমাদের বাথরুমের সাইড দিয়ে ছাদে যাচ্ছে। একদম একটা সুপুরুষ, গায়ের রং চাপা, একটা পইতে একটা ধুতি পরা বসে আছে খাটে, আর ওর দিকে এরকম তাকে এরকম দুলছে, মেরে দেবো এরকম করছে। আমি যে ছাদে গেলাম, দোতলায় আওয়াজটা হচ্ছে, আমি দোতলায় গেছি, যে গেছি নিচে আওয়াজ হচ্ছে, আমি নিচে গেছি, আওয়াজ বন্ধ। হাই গাইস, আমি সুমন, আর পডকাস্টওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা একটা ভৌতিক পডকাস্ট হতে চলেছে, কারণ তোমরা আমাদের প্রচুর ডিএম করেছো যে তোমাদের ভৌতিক পডকাস্টের দরকার। এই কারণেই আজকে আমরা এই পডকাস্টটা নিয়ে এসেছি। আজকে আমাদের পডকাস্টের অতিথি তানিয়া রয় আচার্য, যার জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ভৌতিক ঘটনার ওপর আজকের এই পডকাস্টটি। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আমরা আরও অনেক কিছু স্পিরিট নিয়ে আলোচনা করেছি, যেগুলো শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি এনজয় করুন, আপনাদেরও ভালো লাগবে। ওয়েলকাম তানিয়া দি অন পডকাস্টওয়ালা। তো কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে দিদি। তা আমরা আজকে যেই পডকাস্টটাতে আলোচনা করবো যেসব বিষয়গুলো, সেগুলো খুবই সত্য একটা ঘটনা তোমার সাথে ঘটে যাওয়া। তা এইসব ঘটনা যেহেতু তোমার সাথে ঘটেছে, সবার প্রথমে আমার কোয়েশ্চেনটা থাকবে, যেটা হলো, তুমি কি পুনর্জন্মতে বিশ্বাস করো? পুনর্জন্মতে বিশ্বাস করি কি জানি না, তোকে যেটা আমি শেয়ার করছিলাম যে আমার শাশুড়ি মা বলতেন, মানে শাশুড়ি মা থেকে শোনা। তো সেই ক্ষেত্রে পুনর্জন্ম বিশ্বাস, সে ব্যাপারটা হচ্ছে যে পুনর্জন্ম বিশ্বাস করি কি করি না, ভূত তো বিশ্বাস করি, আগে করতাম না, এখন করি। তা পুনর্জন্মের কথাটা যেটা তোকে শেয়ার করেছিলাম, তোর সাথে তো আমার অনেক কথা হয়, তার মধ্যে শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি মনে করে যে আমার ছেলে পুনর্জন্ম আর কি, মানে মানে কার সেটা উনি কোনোদিনও আমাকে বলেনি। আমাকে বলতো, আমি আমার হাজবেন্ড কেউ বলতো বা আমাকেও বলতো যে কার সেটা আমি তোদের বলবো না, কিন্তু আমার এটা ফিল হয়, এবং তোরা ওর জন্মদিন কোনোদিনও করবি না। আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন, তা আমার দুর্ভাগ্য, ওনাকে আমি আমার বিয়ের 3 বছরের মাথায় হারিয়ে ফেলি ক্যান্সারে। এবং আমার এখনো মানে এটা ফিল হয়, দেখ আমার গা একটু কাটা দিচ্ছে, মানে যে মা মনে হয় এখনো ওর সাথে আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝতেও পারি, আমার ছেলেও বুঝতে পারে, সেগুলো সবই শেয়ার করবো। আগে এই কথাটা তোকে বলি যে আমার ছেলে, জানিস তো, জন্মদিন করলেই আমার ছেলে অসুস্থ হয়ে যায়, মানে এটা অনেকেই জানে, মানে আমি ওর জন্মদিন করতে পারি, এটা ছোট্টবেলা থেকে। তো যখন আমার ছেলে 1 বছর পূর্ণ হয়, মা তখন বেঁচে ছিলেন, তখন বললো যে তোরা জন্মদিন করিস না, কারণ তোদের তো আমি বলেছি আমার ওর মধ্যে আমি অন্য একজনকে দেখতে পাই, কিছু ব্যাপার আছে, সেগুলো আমি দেখেছি। হয়তো মা জানতেন, আমার ছেলের 2-একটা দাগও আছে গায়ে, হয়তো মা জানতেন, চিনতেন। তো এবার সেই জন্য তখন মাকে বলতাম যে মা কেন জন্মদিন হবে না? বলছে না, তো মা অনেক বলছে কোনো জন্মদিন করবি না, তুই ভোগ খাওয়াতে পারিস। তো আমি ওর 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার 1 মাস পর শ্যামের বাড়িতে ভোগ খাইছিলাম। তো সেইবার আমার ছেলে কিন্তু কিছুই হয়নি, কিন্তু আস্তে আস্তে তারপর নেক্সট ইয়ার তো মা মারাই গেলেন, সেই ইয়ারে কোনো, মানে থার্ড যখন ইয়ার, তখন আমার শ্বশুর মশাই পুরো আয়োজন করেছে, বিশ্বাস করবে না, মানে অকল্পনীয় ভাবে ওর 3 বছর, মানে জন্মদিন যেদিন সকাল থেকে কোনো রকম কোনো কিছু, মানে আমি আগের দিন থেকে কিছু করিনি, সকালবেলা কোনো রকম কোনো কিছু ওকে স্নান করানো বা কোনো কিছুই না, মানে নর্মাল আমি রয়েছি। ঠিক যখন তোড়জোড়টা শুরু হলো, এবার বাড়ির লোকজন আসছে, আমার মাটা সব আসছে, সবকিছু রেডি করছি, হুট করে আমার ছেলের গা পুরো গরম হয়ে জ্বর হয়ে গেল। আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে চলে গেল, ব্যারাক দেখাতাম তখন, তো এক ডাক্তারের কাছে, সেখানে উনি গিয়ে বলেন যে
এ তো মারাত্মকভাবে কফ হয়ে গেছে, ওকে মানে নিউমোলাইজ করতে হবে, তুমি আমার নার্সিংহোমে ভর্তি করে দাও। কিন্তু তার আগে কি কোনো সিমটম ছিল? না, মানে হুট করে জ্বর চলে এসছে। তো আমার এক বান্ধবী আছে, তাকে আমি ফোন করলাম, দেখ এরকম ব্যাপার হয়ে গেছে, কি করি। তখন ও বললো যে তুই মানে ও আর কি মানে একটু এই ধরনের কিছু নিয়ে জানে। তো ও বললো যে দেখ কাকিমা তো রাখো, তো তুই জন্মদিনটা করিস না, তুই সবাই জন। এবার কিন্তু যাদের বলে দিয়েছে, এবার যারা ক্লোজ জেনে গেছে বা ফোন করেছি, আমি জানি তাদেরকে ফোন করলে তারা রাগ করবে না, এবার সবাই তো সমান হয় না। তো কিছু রিলেটিভসকে না করতে পারিনি, তারা এসছে, তাদেরকে আমি খাইতে। কিন্তু আমার মনটা তখন তো খারাপ, যে মানে ও অলরেডি আর কি, আমি দেখছি যে হসপিটাল, আমি এখানে মানুষজনকে ইসে করছি, তো আমি ঠিক করলাম করবো না। তো আমার শ্বশুর পরের নেক্সট ডে বলে কি না না, আমি কবে কি হয়ে যাই, আমার ইচ্ছে যে তুই ওকে জন্মদিনটা কর, তাহলে আমরা একটা কাজ করি, 1-1.5 সপ্তাহ পর করি। তো আমি না মানে তা ঠিক আছে, কেক টেক কাটা হয়নি ওই দিন। ঠিক আগের দিন শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগে গেল, জ্বর চলে আসলো, তখন আমরা এটা মেলালাম। তারপরে আমি বাড়িতে খুব একটা ঝামেলা করলাম, যে আমার শাশুড়ি যখন না করেছে, কোনো একটা ব্যাপার ছিল, যে জন্মদিন হয়তো সত্যি করা যাবে না, হয়তো সত্যিও কারো মায়ের কোনো কাছের কোনো মানুষ এসছে, যেটা মা জানতো, মা বুঝতো, মা কাউকে বলতে চায়নি, কোনো কারণ নিশ্চয়ই ছিল। তারপরে আমরা জন্মদিনটা ক্লোজ করে দিই। তো বিশ্বাস করবি না, আমার জন্মদিনের দিন আমার ছেলেকে একটা জামা দিই না, একটা মানে কেক এনে কাটাই না। মানে ও বলে মা সবার জন্মদিন হয়, আমার কেন হয় না? আমি বলি বাবা ঠিক হবে। তো আমি করবো, কোনোদিনই করবো না এটা। মানে আমি ভেবেছি ওর উদ্দেশ্যে একবার কোনো জন্মদিন না কিছু না, একটু শ্যামের বাড়িতে ওর বন্ধু বান্ধব নিয়ে করে দেবো, তাও আমি ভোগের, যেহেতু মা ওই ভোগটা করেছিল, তো আমি ভোগই খাওয়াবো মানুষকে, ওর যখন এতটা ইচ্ছে। কিন্তু আমি ওর মানে ওই টাইমটাতে কোনো রকম কোনো কিছু রাখতে চাইছি না। পরে কি জানতে পেরেছিলে যে কার কোনো? না না, মা তো মারাই গেলেন, হয়তো মা পরে বলতো, মা বলতো 10 বছর বয়স হোক আমি বলবো তোকে, 10 বছর বয়স হোক বলবো। কিন্তু মা, আমার ভাগ্য খারাপ, মাকে হারিয়েছে। এবং ইভেন দেখ, আমি তোকে যেটা বললাম যে মা মনে হয় তাকে ফিল করি, আমার ছেলে আমার ছেলে যখন 2 বছর, তখন আমার শাশুড়ি মারা যান। তো এরকম আমরা ও আস্তে আস্তে তখন কথা শিখছে, বুবাই ডাকতো আমার শাশুড়িকে। আমার ছেলে অনেক ছোটবেলা থেকে কথা বলতে পারে, বুবাই বুবাই করে ডাকতো। তো আমার শাশুড়ি মা তখন বুবাই যেদিন মারা যান, সেদিনকে কি হয়েছে, আমরা সবাই শুয়ে রয়েছি, ঠিক মানে রাত্রি 2টো, মানে আমার সাথে যত ভৌতিক ঘটনা বোধহয় ঘটে গেছে এই রাত্রি 2টো-2:30-টে। মানে তখন আমি এখন বিশ্বাস করি যে এই যে মানুষ বলে না যে 2টো-2:30-টে মানে ভূতের সময়, সত্যি বোধহয় ভূতেরই সময়। তো আমরা এরকম শুয়ে রয়েছি, আমার মা, আমি আর আমার ছেলে, আমরা বিছানায় শুয়ে রয়েছি। এবার হুট করে আমার ছেলে দেখছি ওই 2টো-2:30-টার সময় বলছে যে বুবাই তুমি চলে যাও, আমি তোমাকে ভয় পাচ্ছি, বুবাই দাও দাও, আমি তোমাকে ভয় পাচ্ছি, এরকম করে মানে আদর। আমি না ঘুমটা ভেঙে যে কাঁদছিস, মানে প্রচন্ড রকম ভাবে কাঁদছে। আর আমার হাজবেন্ড ঘুমালে অতটা সেন্স থাকে না। এবার আমার হাজবেন্ডকে বলছি যে এই দেখো না ও কি বলছে। তো আমার হাজবেন্ড নড়ছেও না চড়ছে না, আমি না ভীষণ গাফা, পুরো এরকম লুমড়ো খাড়া হয়ে গেছে। মানে সেদিনকারই কি মারা গেছিল তোমার শাশুড়ি? হ্যাঁ, সেদিন মারা গেছিলেন। পুরো আমাদের গাফা ভার হয়ে গেছে। মানে কেমন, আমার মা বলছে কি মনে হয় মানে কেমন কেমন লাগছে বলবো যে। আর আমার ছেলে জোর করে চিৎকার করে যাচ্ছে, দরজার দিকে তাকে বলছে তোমায় আমি ভয় পাচ্ছি, তোমায় আমি ভয় পাচ্ছি, এরকম করে বলছে। মানে আমি তখন কি করবো, আমি ফোনে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি, কিন্তু স্টিল আমার ছেলের ভোর 4টে পর্যন্ত কেঁদেছে। মানে তখন আর কথা বলছে না, কিন্তু চিৎকার করছে, চিৎকার করে জানলার দিকে, ওকে কিছুতেই থামানো যাচ্ছে না। ঠিক ভোর 4টে বাজলো, আমার ছেলে কান্নাটা থামিয়ে ঘুমিয়ে পড়লো। তো আমি মানে তখন আমি মানে তোকে শেয়ারও করব, আমার মামা বাড়িতে তার আগেই আমার সাথে আমার মামা বাড়িতে কিছু ঘটনা ঘটে গিয়েছিল। সে কারণে আমি বিশ্বাসও করেছি যে হ্যাঁ উনি এসেছিলেন, আমার শাশুড়ি হয়তো এসেছিলেন। কারণ আমরা যারা যারা মারা যান, তারা ঠিক আমাদের সাথে 13 দিন থাকেন। মানে কেউ হয়তো তার ইচ্ছেগুলো পূর্ণ না হলে বা কোনো রকম কোনো সে হলে, কোনো দোষ পেলে সে হয়তো থেকে যায়, কিন্তু বেসিক্যালি কিন্তু 13 দিন যতদিন না ঘাট কাজ হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, মৎস্যমুখী হচ্ছে, ততদিন পর্যন্ত সে বাড়িতে থাকে। এবার মানে ওটা আমি ফিল করেছি যে মায়ের ক্ষেত্রে। তো আমি একজনকে ফোন করলাম, করে বললাম যে আমার পরিচিত একজনকে, তো ফোন করে বললাম যে আমি না এই ঘটেছে আমার ছেলের সাথে, আমার সাথে আমি কি করব। তো উনি আমাকে কয়েকটা উপায় বলে দিয়েছিল, আমি এখন এটা বলতে চাইছি না। তো আমি এগুলো করার পর
সেদিনের পর থেকে ছেলে ভয় পেত না, কিন্তু পরে কি হলো, মানে এরকম আমরা আমার ছেলে না কিছু কথা বলতো যেগুলো আমার শাশুড়ি মাই শুধু বলতো আমার হাজবেন্ডকে। Okay. সেটা কি করে সম্ভব? ও কিভাবে জানলো? ও কিভাবে জানলো? কারণ আমার ছেলে তো সম্ভব নয়, কারণ আমার ছেলে আমার শাশুড়ি মাকে পেয়েছি 2.25 বছর, মানে খুবই কম সময়। এই কথাগুলো আমার ছেলের তো বলা সম্ভব নয়। তখনও অতটাও সেন্স হয়নি যে ওইগুলো হ্যাঁ, মনে ওগুলো রাখবে। মনে রাখবে যে সেন্স নেই, একটা বাচ্চা কথা, মানে শাশুড়ি মার ওই কথাগুলো ওকে ওর সামনে বলারও কথা নয়। ঠিক আছে, তো এরকম আমি আহ, একদিন ভাত রান্না করছি, এসে বলছে কি, আমার শাশুড়ি মা আমাকে মনা ডাকতেন, Okay. এসে বলছেন যে, বলছে আমার ছেলে, মনা ভাতটা বন্ধ করবি না, ভাতটা তো উতলে গেছে। আমি শুনে তুই বিশ্বাস করবি, আমি বলছি, এই তুই কি বলছিস, তুই এই কথাটা কোথা থেকে শিখেছিস? তো বলছে, কেন মা আমি কি বললাম? তখন আর কি কথাবার্তা ধর 3 সাড়ে 3 কথা শিখে গেছে। তারপরে ওর বাবাকে একদিন বলছে কি, বাবু তুই জানা করিস, মানে আমার শাশুড়ি মা বলতো এইভাবে, Okay. বাবু তুই জানা করিস। তখন আমরা এটা ভাবতাম, মানে এবং আমার অনেক আমার বান্ধবীরা এসে বলতো কি বাড়িতে, যে তোর বাড়িতে আসলে কিরকম একটা ফিল হয়, মানে মনে হয় যে কেউ আছে এরকম একটা ব্যাপার, ঢোকার সময় খুব একটা গা ভারী লাগে। তো এই কথাটা বলতো ওরা। তা এবার একদিন আমি আমার হাজবেন্ড আর ও আমার ছেলে বাইকে করে যাব, তখন আমার ছেলে হুট করে বলছে কি, মা দাঁড়াও। আমি বলছি কেন দাঁড়াবো কেন? বলছে যে বুবাই আসবে তো। আমি বলছি বুবাই কোথা থেকে? বলে যে বুবাই, মা কেন? বুবাই তো ছাদে দাঁড়িয়ে আছে, বুবাই তো আমাদের সাথে যায় সব সময়। আমি বলছি, এই তুই কি বলছিস, কি পাগল হয়ে মানে গেছিস ওর নাকি? ঠাকমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ওর ঠাকুমা বলছে ওর ঠাকুমা নাকি আমাদের সাথে যায়। বলছে আমার বুবাই ছাদে আছে তো, যাবে তো আমাদের সাথে, দাঁড়াও। আমি যে, তুমি এই কথা কেন বলছো, এগুলো কি বলছো তুমি? এই কথা যখন আমি ওকে বকা দিই, তারপরে আমার হাজবেন্ড বলে যে দাঁড়াও, মা যদি থাকে, মা ভূত ভালো ভূত হয়, আমাকে সবসময় আমার মা বলতো যে মা ভূত ভালো ভূত হয়, মা কখনো ক্ষতি করে না। কিন্তু দেখ, যতদিন বেঁচে থাকেন তখন তিনি আমাদের নিজের থাকে, কিন্তু কেউ যদি মারা যান, তো কেউ মারা গেলে কিন্তু সে আমাদের নিজের থাকে না। তখন সে চায় আমার আপন মানুষগুলো আমার সাথে এখানে চলে আসবে, আমার সাথে এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে হয়তো মা ছিল কি ছিল না, বা আমার ছেলের এটা ইমাজিনও হতে পারে, কারণ আমরা জানি যে মানে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের একটা ইমাজিন থাকে যে আমার এই একটা বন্ধু আছে, আমি এর সাথে কথা বলি, একা একা কথা বলে বা এই ধরনের কিছু। তো হয়তো সেইটাও ইমাজিন করতে পারে যে বুবাই আমার সাথে আছে। আমি সত্যি মিথ্যাতে যাচ্ছি না, আমি ওই বিচারই করতে যাচ্ছি না, কিন্তু কোথাও একটা তোর আমার ফিল হতো, মানে যে কথাগুলো আমার ছেলে বলতো যে মা হয়তো তার সাথে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, চেনাশোনা একজন এর কাছে নিয়ে গেলাম, তাকে আমি ঘটনাটা খুলে বললাম যে কি করব। বলছে দেখুন হয়তো মানে আমি ওর গায়ের থেকে সেরকম বুঝতে পারছি না যে কেউ সেরকম আছে বা কিছু, কিন্তু যদি থেকে থাকে সে কেউ ভালো কিছুই আছে হয়তো। আপনি একটা কাজ করতে পারেন না, আমি একটা জিনিস দিচ্ছি, একটু দিতে পারেন, আর দেখুন আস্তে আস্তে হয়তো কেটে যাবে। তো এখন ওটা নেই, এখনো কেটে গেছে, এখন কখনো আমার ছেলে বলে না, বা আমার শাশুড়ির কথাও বলে না। বুবাই ছিল আছে সেটা জানে, বলে না, হয়তো আস্তে আস্তে যত বড় হচ্ছে উনি হয়তো সরে যাচ্ছেন, বা ওর হয়তো ওটা থেকে বেরিয়ে আসছে, সেটা আমি জানি না, কিন্তু এগুলো ঘটেছে, এগুলো হয়েছে। এবার সবার এখন কত বয়স ছেলে? এখন তো 7। এখন কি জন্মদিন করছো? না, আমার শাশুড়ি বলেছিলেন 10 বছরের পর, আমি সেটাই ভেবেছি 10 বছরের পর, তাও আমি করবো না, কারণ দেখ আমি তো জানি না কি হবে। যেখানে আমি 3-4 বার দেখেছি যে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, মানে ওর জন্মদিনে একদম পুরো, তুই আমাকে কোনোদিনও ফোন করবি আমার ছেলে জন্মদিনের সময় যে তানিয়া কি ঠিক আছে, তা আমি যদি করতে থাকি তাহলে আমি বলবো যে অসুস্থ হয়ে গেছে, মানে এই ধরনের। কখনো জন্মদিন করতে পারি না, মানে অসুস্থ হবেই। এবং আমাকে আত্মীয় স্বজন ভয়ে না করে দেয়, যে দরকার নেই, তুই যখন দেখছিস তাহলে কেন করছিস, জন্মদিন করা যায় না। ওর অনেক বন্ধুর মা বলে একটু একদিন অন্যদিন করে দিবি, আমি বললাম না রে, করতে পারবো না, করা যায় না। আমি বুঝতে পারছি ছেলের খুব খারাপ লাগে হয়তো, যে সবার হচ্ছে আমার কেন হচ্ছে না। বলছে এগুলো কি, মানে ওর তো এটা বোঝার কথা নেই, কথা না যে 7 বছর বয়সে একটা বাচ্চা নিশ্চয়ই বুঝতে পারবে না কেন করছি না, এটা হচ্ছে না, করা হয় না। ওকে, আচ্ছা, ভূত প্রেত এই বিষয়ে আমি খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ছোটবেলা থেকে দাদু দিদা মা বাবা সবার কাছেই গল্প শুনে এসেছি।
তুমি কি ছোটবেলা থেকে এইসব জিনিসগুলোকে মানতে? না, আমি কিন্তু ছোটবেলা থেকে মানতাম না, আমি খুব দস্যি ছিলাম, বুঝেছিস তো? মানে দস্যি মানে হচ্ছে তোর, খুব আমি যখন ক্লাস 9, 10, 11-এ পড়ি, তখন আমি দৌড়ে বেড়াতাম। রাত্রি 1টা, 1:30 ছাদে চলে যাচ্ছি, 2টো, 2:30 নেই আমরা। আমি আমার মানে আমি ছোটবেলা থেকে মামা বাড়িতে ছিলাম। তো মামা বাড়িতে আমি, আমার বোন আর আমার ভাই আছে। তো আমরা 3 ভাই বোন। গরমে তো আগে তো, এখন তো এই ব্যাপারগুলো নেই, এখন সবার ইনভার্টার হয়ে গেছে, সবাই ফোন ঘাঁটতে থাকে। আগে মানে আমাদের ছোটবেলাটায় কিন্তু আমরা সেই কারেন্ট চলে গেলে ছাদে চলে যাওয়া, পুকুর পাড়ে চলে যাওয়া, এগুলো লুকাচুরি করেছি, খেলা। লুকোচুরি খেলা এগুলো করেছি। তো রাত্রি যত রাতে কারেন্ট চলে যায়, আমরা কি করতাম, ছাদে চলে যেতাম 3 ভাই বোন। তো আমরা ওই চাটাই পেতে শুয়ে পড়তাম ছাদে। মানে এগুলো সময়গুলো গেছে। তো এটা আমরা আমরা এতটাই সাহসী ছিলাম। কিন্তু আমার মামা বাড়ির ওখানে কিছু ঘটনা হয়েছে এমন, আমার মানে তুই ওটা বলতে পারিস, তারপর থেকে আমার লাইফে এগুলো একদম আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। কেউ আমাকে এটার জন্য, কেউ আমার উপর হাসুক, যা করুক বা মিথ্যে ভাবুক, আই ডোন্ট কেয়ার, বাট আমি এটাতে বিশ্বাস করি। কারণ আমি এটা ফিল করেছি, আমি বিশ্বাস করি। স্বাভাবিক, যে ঠাকুরের থেকে ফল পায় বা দেখা পায়, সে যেমন ঠাকুরকে বিশ্বাস করে, আমি তেমনই এটা বিশ্বাস করি। এবং আমার কাছাকাছি মানে আমি হয়তো এই ঘটনাটা বললে, এটা যদি শেয়ার করি, ওখানকার অনেক মানুষ এবার হয়তো রিলেটেবল হবে যে আচ্ছা তাহলে ওইটা ওটাই ছিল, এরকম একটা ব্যাপার। তোকে আমি বলছি, আমার মামা বাড়ি যেখানটা আছে, সেখানটা 3টে বাড়ির সেফটি ট্যাঙ্ক এক জায়গায়। এটা কি খড়দারি ঘটনা? খদ্দার ঘটনা, খদ্দার শান্তিনগর। তোর সেফটি ট্যাঙ্ক 3টে এক জায়গায়, ঠিক আছে? তো মানে ওদের 3টে বাড়িরই পিছন জায়গাটা, প্লেসটা। এবার ওখানে ওদের একটা বড় ডোবা আছে। বাড়ির 3টে বাড়ির পিছনে ওই ডোবাটা পড়ে, এবং আরো অনেক বাড়িরই পিছনে ওই ডোবাটা পড়ে। কিন্তু ওই 3টে বাড়ির যে পিছনটা, সেই পিছনটা প্রচন্ড নোংরা জায়গাটা। সেটা আগে জানতাম না, ছোটবেলায় হয়তো জানি না, কিন্তু এটা পরে আমি তোকে বলছি যে নোংরা থাকলে কি হয়। তো ওই 3টে সেফটি ট্যাঙ্ক এক জায়গায়। এবার আমার মামা বাড়ি আগে একতলা ছিল, ঠিক আছে? এবার ওখানে একটা নিশিন্দা গাছ, একটা তোর অরর গাছ, আই থিঙ্ক অরর গাছ, আর একটা কোনো একটা গাছ ছিল। 3টে গাছ এক জায়গায় ছিল, 3টে গাছ। তো আমার মামা বাড়ি যখন দোতলা, মানে এই যে গাছগুলো ছিল যতদিন, বা দোতলাটা যতদিন মামা বাড়িতে হয়নি, আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না, কোনোদিনও কোনো কিছু টের পাইনি। তার আগে সব নর্মাল ছিল, নর্মাল ছিল। মানে আমরা নর্মালি, মানে কোনোদিনও ভূত প্রেত বাজে মানে এত তো ছিল না। এখন তো নেগেটিভিটি মানুষের মধ্যে এত, তাই নেগেটিভিটিটাও বেড়ে গেছে সবকিছুতে। কিন্তু মানে কোনো কিছু এরকম ফিলই করিনি কোনোদিন। আমি তোকে বলছি আমার ক্লাস 11-এর ঘটনা। ওকে। আমরা স্টিল মানে মামা বাড়িতে কিন্তু এখনো ভুক্তভোগী ওকে নিয়ে, মানে ওই যে থাকে তাকে নিয়ে। এবার ওই আমার মামা বাড়ির দোতলাটা হলো, তখন আমি ক্লাস 11, মানে 9-10 ধর ভাঙা টাঙা হয়েছে, আমি তখন ক্লাস 11-এ পড়ি। ভাই বোন, বোন মনে হয় 9-এ, আর ভাই আরো ছোট। তো তখন আমরা ওই ভাঙা হয়ে গেল, তো গাছটা কাটা হয়ে গেল, উপরে হয়ে গেল, ছাদ টাদ হয়ে গেল, ঘর হয়ে গেল। একটা ঘর যখন প্লাস্টার হয়ে গেল, লাইট টাইট লেগে গেল, সেই দিন থেকে শুরু হলো ব্যাপারটা। মানে আমরা মানে এটা পরে ভেবে দেখেছি যে যেদিনকে কমপ্লিট হয়ে গেল একটা রুম, তারপর থেকে এটা বোঝা যাচ্ছে। তো এবার একদিন রাত্রিবেলা আমার মামি ফার্স্ট শুনেছে। আমার মামি তুলা রাশি, হালকা রাশি, আর মামি একটু মানে শোনে টোনে এসব। মামি একদিন আমার মামাকে বলছে, মানে মামি 2-3 দিন এটা খেয়াল করেছে, আওয়াজটা একটা নুপুরের আওয়াজ। এবং নুপুরের আওয়াজটা কিন্তু খুব খারাপ আওয়াজ, মানে কোনো মৃদু ছমছম যাচ্ছে সেরকম না। মানে তোর কি বলবো, মানে আমরা প্রথমে মানে তোকে বলতে পারবো না, মানে খারাপ, তোর কানে বাজবে আওয়াজটা। আমার মামা পুলিশ, তো ওনার রাতে কাজ জানিস, ক্রাইমে ছিল। তো ও ফিরতো 2টো 2:30 এরকম, 2:45, কোনোদিন 1:30, 1টা এরকম ফিরতো। তো মামি প্রায় দিনই শুনতো মামিদের ঘরের পিছনটা দিয়ে ওই একটা নুপুরের আওয়াজ গিয়ে তোর মানে একজন যাচ্ছে। এবার তো পিছনটা তো নোংরা জায়গা, ডোবা টাইপের, কে যাবে ওখানটা দিয়ে? একদম স্পষ্ট বুঝলো একটা কিছু হেঁটে চলে যাচ্ছে। তো এইবার এরকম মামি শুনেছে না, মামা একদিন এসছে অফিস থেকে, বলছে কি, এই জানো তোমার একটা কথা বলবো? তখন মামা বলছে বলো। বলছে একটা নুপুরের আওয়াজ যেন এখান থেকে সোজা আমাদের বাড়ির পিছন থেকে গিয়ে ওই ডোবাটায় মিশে যায়। আমি আওয়াজটা আমি মানে 2-3 দিন শুনে খেয়াল করেছি,
আমার মামা তখন এসে বলছে, হ্যাঁ তোমার বাবা এসে নিচে চলে যায় এখান থেকে নুপুর পরে। আমি বলছি তুমি ইয়ার্কি করো না, আমি সত্যি শুনেছি। কাজে আমার মামা ওটা পাত্তাই দেয়নি। এবার আমার দিদাকে বলেছে, দিদাও সেম বললো, হ্যাঁ চুপ করো তো তুমি, কে এনাকে হাইটটা যা তুমি বলো কে কে না। থাকতো তখন ওই মানে বাড়িতে? আমার আমার দিদা বাড়িতে থাকতো আমি, আমার দুটো দাদু, আমার মাসি, আমার ভাই, বোন, মামি, দিদা, মানে আমরা 9 জন টোটাল থাকতাম। Okay. ঠিক আছে। তো এবার দিদাও এরকম হেসে উড়িয়ে দিয়েছে। আমার দিদা কোনোদিনও শোনেননি, উনি খুব মানে ভক্ত ছিলেন ঠাকুরের, হয়তো তার জন্য। আমার বড় মাসিও শোনেনি, শুনেছি হচ্ছে আমি। আমার বোন শোনেনি, কিন্তু আমাদের 3 ভাই বোনের সাথে একটা ঘটনা ঘটে, সেটা আমি তোকে পরে শেয়ার করছি। শুনেছিলাম আমি, আমি পেয়েছি 2 দিন। শুনেছি আমার মাসি মেশো এসেছিল ঘুরতে, তারা, আমার মামি আর আমার এক দাদু। ওই আমার দিদা বাড়িতে আরেকটা দাদু থাকতো সে। তারপরে তোর মামি প্রায় দিনই পাচ্ছে, তখন আমার কেউ বিশ্বাস করছে না। এবার হয়ে গেল কি, ওপরে ঘরে যা বাসনপত্র, মানে রান্নাঘর আস্তে আস্তে ওপরে যাচ্ছে, থাকতো, প্রায় দিন পড়ে যেত, প্রায় দিন পড়ে যেত। কেন পড়ে যাবে? কোনো কারণ ছাড়া কেন পড়ে যাবে ওটা? আচ্ছা, তুই লাইট লাগাবি, লাইট কেটে যায়। ওকে। ঠিক আছে। তুই ধর পড়ছে, মানে ঘরটায় একটা খাট পাতা ছিল, আমি আমার ভাই বোন কেউ একা পড়ছি, তুই পুরো বুঝতে পারবি মানে স্পষ্ট। এখন ধর ও, মানে আমি তোর পিছনে আছি, তুই আমাকে দেখতে না পা, তুই তো একটা অনুভব করতে পারবি যে আমার পাশ দিয়ে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে বা আমাকে কেউ ওয়াচ করছে। একদম। পিছনে ঘুরে দেখতে কেউ নেই। ঠিক আছে। ধর মানে এরকম রাত হয়ে গেছে, কেউ একা শুয়েছে ওই ঘরটাতে, যে ঘরটা কমপ্লিট হয়ে গেছে, পুরো স্পষ্ট বুঝতে পারতো মাথার দ্বারে সে দাঁড়িয়ে রয়েছে। সে চুপচাপ শুয়ে থাকতো, একা শুলে একদম চুপ হয়ে স্টিফ হয়ে শুয়ে থাকতো, নড়তো না। ঠিক আছে। বলছো? হ্যাঁ, মানে দেখ আমি বলছি তোকে, তো আমার গা কাটা দিচ্ছে। এবার মাসি আর মেশো, এবার তো এটা হচ্ছে সব, এবার আলোচনা হচ্ছে যে মানে এবার কি হলো না, আমাদের বাড়িতে আমার দাদু অসুস্থ হওয়া শুরু হয়ে গেল। আমার মানে দাদুই ফার্স্ট মারা যান, তো দাদু অসুস্থ হওয়া শুরু হলো, মানে একটার পর একটা দাদুর কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে দাদুকে না ঠিক করা আর যাচ্ছে না। কিন্তু আমাদের তখন কোথাও মাথায় নেই যে এই জিনিসগুলো থাকলে এরকম অসুস্থ হতে পারে বা কোনো কিছু। তো দাদু অসুস্থ হয়ে যাচ্ছে। এবার ওটা তো হয়ে গেল। এবার কি একটা প্রোগ্রাম ছিল, মাসি আর মেশো উপরে শোয়। রাত্রি মাঝরাতে না মাসি আর মেশো আর মাসি, মাসি চিৎকার করতে করতে নিচে নেমে চলে আসে। ওকে। এবার আমরা নিচের ঘরে শুয়েছি, কি হয়েছে মাসি, কি হয়েছে? বলছে, বলছে তোমাদের ওপরে কিছু আছে, এরকম করে বলছে। বলছে আমার দিদা বলছে, কেন কি হয়েছে তোর বল? বলছে সরি, বলছে তোমাদের ওপরে কিছু আছে। যখন বলছে কি হয়েছে বল, কি হয়েছে, তুই এরকম হাঁপাচ্ছিস? বলছে মা তুমি বিশ্বাস করবে না, আমি শুতে পাচ্ছি না, এত নুপুরের আওয়াজ হচ্ছে আমার চারিপাশে। মিশু বলছে হ্যাঁ, পুরো কিরকম মনে হচ্ছে তাকিয়ে আছে, মানে কি। তখন আমরা বলছি কে মেশো ছিল? বুঝতে পেরেছি। হ্যাঁ দুজনেই, মানে দুজনেই ভয় পেয়েছে। তুমি কি বুঝতে পেরেছো? আমরা দেখতে পাইনি কিছু, কিন্তু কেউ ছিল, কেউ ছিল। তো তারপরে মানে ওখানে মেশো আসে, তখন এবার ব্যাপারটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে। এবার এটা তো আমাদের সাথে হয়েছে। আমার পাশের বাড়ির একজন দিদি, সেই দিদিটা, তার মানে এরকম এবার চলছে কথোপকথন যে হ্যাঁ আমরা বাড়িতে অসুবিধা ফিল করছি। ওই দিদিটা একদিন হুট করে বলছে, জানিস মিলি কালকে আমার সাথে কি হয়েছে? আমি বলছি কি? ও তখন প্রেগনেন্ট। বলছে জানিস আমি এরকম গরমকাল ছিল, বলছে আমি না জানলাটা খুলে শুয়েছি, তো আমি পুরো স্পষ্ট দেখছি একটা মহিলার হাত আমার পেটের উপরে ধরে চেপে আছে, এবং আমাকে মানে কিচ্ছু মুখটুক আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি স্পষ্ট দেখছি একটা হাত, একদম মানুষের মতো ফিল হচ্ছে হাতটা। পেটে হাত দেওয়ার পর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। রাত্রে? হ্যাঁ রাতে। ইভেন ও নাকি এমন করছিল, ওর বর মানে আমাদেরকে বললো পরে যে জানো না তোমার দিদি এমন করছিল, আমি সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে বলছি তোমার কি হয়েছে, কি হয়েছে? সরি নামটা নিয়ে নিলাম। আরেকবার বলো। হ্যাঁ। তো এবার ওর হাজবেন্ড বলছে ওকে যে কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? তখন ও বলছে যে না, ও কোনো কথা বলছে না, ও সঙ্গে সঙ্গে কি করেছে, পাশে জল ছিল, জল টল মুখে দিয়েছে, বলছে তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন, তুমি করছো কেন?
বলছে কি হয়েছে, আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, শুয়ে পড়ো শুয়ে পড়ো। বলছে জানলাটা দিয়ে দাও তো, তুমি শুয়ে পড়ো। বলছে আমি রাতে আর কোনো নাম উচ্চারণ করিনি, কিচ্ছু বলিনি, মানে ওকে বলিনি কিছু। জানলা দিয়ে শুয়ে পড়ছে, সকালবেলা উঠে বলছে জানো আমার সাথে না এরকম করেছে, আমার না দম আটকে আসছিল। তো এটা আমার দিদা শুনে বলছে এটা তো তাহলে সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। তখন আমরা একজনকে ডাকি, তখন সবাই বিশ্বাস করা শুরু করেছে মানে ব্যাপারটা। আমাদের বাড়ি ওদের বাড়ি বিশ্বাস করা শুরু করছে, ওদের বাড়িতেও কিছু শুরু হয়েছে যেহেতু আর ওই কি। 3টে সেফটি ট্যাঙ্কেরই। এবং তিনজনে আমরা ভুক্তভোগী। ওকে। ঠিক আছে। তো এবার ওদের বাড়িতেও কিছু সিমটম দেখা দিচ্ছে। এবার এদের সাথে মানে আমাদের পিছনে এদের সাথে অত কথা হয় না, তাই আমরা ওদেরকে কখনো জানতে চাইও নি, জানিও না। কিন্তু পরে রিসেন্ট কি হয়েছে তোকে বলছি, আগে এটা শুনে নে। তো এবার ওর হয়েছে, তখন একজনকে ডাকা হলো। তো ডাকা হলো এবং সে খুব ভালো মানে আম, মায়ের ভালো পুজো করে, তাকে ডাকা হলো। ওকে। তো সে এসে বলল, মানে অনেকের কাছে হয়তো এটা হাস্যকর ব্যাপার হতে পারে, বাট সত্যি উনি এসে বলল যে যে আছে সে আজকের না, তোমরা ওর জায়গায় এসে বাড়ি করেছো। ওকে। ওই গাছগুলো থাকা কেটে ফেলার পর ও যাও তোমাদের বাড়ি হওয়ার পর ওই গাছের ওখানে থাকতো। তোমরা বাড়ি ঘর করে বা দোতলাটা হওয়ার পর ওর অসুবিধা হয়ে গেছে, ও তোমাদের কোনোদিনও ভালো থাকতে দেবে না, আর একে তুমি তোমার বাড়ির থেকে তাড়াতেও পারবে না। তখন আমার মামা বললো এটা তো করলে হবে না, কারণ আমরা তো বলছে এক এক করে তোমাদের বাড়িতে সব অসুস্থ হবে আর মারা যাবে। তখন এবার তখন মামা বললে এটার উপায়, বলছো আমি কিছুই করতে পারবো না, আমাকেও শেষ করে দেবে আমি করতে গেলে। আর তোমাকে যদি কেউ বলে যে ঠিক করে দেবে, সে মিথ্যে কথা বলবে, কোনোদিনও ঠিক হবে না। তখন এবার তো উনি তো বলে চলে গেল। তারপরে এবার মামার সাথে একজনের পরিচয় হলো। এবার যা হয় সবাই বলছে যে এরকম বাড়িতে চলছে। তার মধ্যে একদিন আমি, আমার মনে আছে রাত্রিবেলা নোটস লিখছিলাম, ক্লাস 12-এ উঠেছি, নতুন জায়গায় ভর্তি হয়েছি, তো এরকম দিস্তা নোটস, মানে আমাদের আগে নিজে লিখে নিতে হতো, এখন তো প্রিন্ট আউট করে ফেলো, জেরক্স করে লিখছি। তো তারপরে এবার আমি শুনছি, ঠিক মানে বসে আছি, আমার ঠিক আমরা যেখানে বারান্দাটা তার ওখান থেকে জানলার ওপাশেই ওই ডোবাটা। ওকে। একটা কেউ হয়তো ওখান থেকে হাঁটতে 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 আস্তে আস্তে আমাদের বাথরুমের সাইড দিয়ে ছাদে যাচ্ছে, সিঁড়ি দিয়ে। নিচের ঘরে তোমরা ছিলে? আমি নিচের ঘরে লিখছি। একা? হ্যাঁ, আমি বারান্দায় লিখছি আর সবাই শুয়ে পড়েছে, মানে বারান্দায় লিখছি, বোনের ঘরে দরজা দিয়ে পড়ছে আর আমি বারান্দায় লিখছি। তখন রাত্রি প্রায় 2-2-2:30 বাজে। ওকে। তো এবার ওপরে তখন শোয়া বন্ধ সবার, মানে কেউ আর ওই ওপরে ওই ঘরটায় শুচ্ছে না, কারণ শুতে দিচ্ছে না ও মানে প্রচন্ড ডিস্টার্ব করে, মানে সবাইকে বোঝায় তো সবাই। আর নিচে যেরকম শুতো আগে সেরকমই শুচ্ছে। তো আমার মনে হলো কি যে কেউ একজন উপরে উঠে গেল। এবার আমি এতটাই পণ্ডিত, আমি উঠে ছাদের সিঁড়িতে গেছি। ওকে। আমি যে ছাদে গেলাম, দোতলায় আওয়াজটা হচ্ছে। এবার আমি দোতলায় গেছি, দোতলায় যে গেছি নিচে আওয়াজ হচ্ছে, আমি নিচে গেছি, আওয়াজ বন্ধ। আমি এসে আর সাহসে কুলোলো না, আমি ঘরে ঢুকে গেলাম, ঢুকে বই খাতা রেখে শুয়ে পড়েছি। শুয়ে পড়লাম, শুয়ে পড়তে আমার মানে পরের দিন ঘুম থেকে উঠে দিদাকে বলছি কালকে আমি পেয়েছি। তখন দিদা বলছে তুইও পাইছিস? বললাম হ্যাঁ, আমি কালকে পেয়েছি মা। তুমি তো জানো আমি দিদাকে মা ডাকতাম। আমি বললাম মা আমি তো জানো খুব সাহসী, কালকে আমার গা শেষ হয়ে গেছে, যখন আমি নিচে নেমেছি আমি আর নামতে পারছি না, কিছু ঠিক নেই। কিছু না, মানে কিছু ঠিক মানে আছে, এটা উনি সত্যি বলে গেছে মা আছে। এবার আমাদের বাড়িতে কেউই ভূতে বিশ্বাসী নয়, কেউই ছিল না। যখন ওটা ঘটলো তারপরে আবার ওনাকে ডাকা হলো, উনি বললো আমি করব না, আমি করলে আমার ক্ষতি হবে, তোমরা বুঝতে পারছো না, প্রচন্ড পাওয়ারফুল, ও পুরনো জিনিস, এখানেই ওর বাড়ি ছিল এবং তোমরা ওর জায়গায় এসছো। আমি বারবারই এক কথা বলছি, এটা ওর যে কি মানে কি হবে, ও যে কি কতদূর কাকে কি করবে। আর ইভেন উনি বলে গেল যে তোমরা তো হবে এফেক্টেড এবং তোমাদের 3-4টে চারপাশের বাড়ির কোনোদিনও উন্নতি হবে না। ইভেন এখনো তাই, সত্যি তাই, উন্নতি হবে না তাদের, তাদের শরীর ভালো যাবে না। হয়ে গেল মানে তা উনি তো করতে পারবেন না। কি ছিল সেটা বলে গেছিল? হ্যাঁ মানে একটা কোনো মহিলা আছে এটা বলেছিল, যে কোনো মেয়ে কেউ একজন আছে খুব পুরনো কেউ,
মানে সে এখান থেকে তোমাদের আসার আগের থেকে এখানে থাকে, ওকে মানে তারই জায়গা এটা, তোমরা এসছো। ওকে মানে সবার যেমন আমাদের ঠাকুরের যেমন একটা মন্দির থাকে, মন্দিরটা আমাদের, তেমনি ওরও আর কি ওটা জায়গা। ওকে তো এইবার এইগুলো তো হচ্ছে, তখন মামা একজনকে আনলো, সে বললো আমি যজ্ঞ টজ্ঞ করে দেবো, কোনো ব্যাপার না, এগুলো কোনো কিছু না, আমি যেদিন যজ্ঞ করব সেদিন তোমরা বাড়িতে কেউ থাকবে না, আর আমি অন্য জায়গা থেকে যজ্ঞটা করবো, এসে রাত্রিবেলা কয়েকটা কাজ আছে করব। তো উনি খিল টিল কি সব পুঁতে টুতে দিয়ে গেল, এসে হলো। আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে হিসেবে। তখন আওয়াজটা শোনা যেত, ওই ওই কাজটা করার পর থেকে আওয়াজটা শোনা যেত কোণা দিয়ে, মানে যেখানে ও থাকতো সেই কোণাটা থেকেই শোনা যেত যে কিছু একটা মানে হেঁটে যাচ্ছে বা কিছু। ওকে এবার ব্যাপারটা হয়ে গেল কি বলতো, আমার দাদু অসুস্থ হয়ে গেল পুরো, ওই যজ্ঞটা করার পর দাদু অসুস্থ হয়ে যান। ওকে 2013-তে দাদু মারা যান। ওকে এবং যখন আমার দাদু অসুস্থ, দাদু একদিন বলছে যে সে আমরা মানে আমাকে আর দিদাকে বলছে, জানো কালকে না একটা বউ এসে আমার পায়ের ধারে বসা ছিল, আমারে বলছে নিয়ে যাবে গিয়ে আমারে, জানো। তখন দিদা বলছে কি ওটা তুমি অসুস্থ তো তাই ওরকম দেখছো, কয় না ও আইসা বইসা ছিল বলছে আমারে নিয়ে যাবে। তখন আমি বললাম কি না দাদু তুমি অসুস্থ তাই। দাদু কয়েকদিনের মধ্যে মারা গেলেন। কিন্তু দাদু মারা যাওয়ার পর আমার দিদা মারা গেলেন অসুস্থ হয়ে। ওকে দিদা অসুস্থ হয়ে মারা যাওয়ার পর আমার এক দাদু থাকতেন, সেও অসুস্থ হয়ে মারা গেলেন। মানে চলছে continuously। ওনার কথাগুলো এবার হ্যাঁ। কেটে যাচ্ছে যে একের পর এক লোক হ্যাঁ, মারা যাচ্ছে। হ্যাঁ। তারপরে আমার মামা এখন অসুস্থ থাকে, আমার মামাকে কখনো, এবং ইভেন আমার মামা বাড়িতে টাকা আসলে টাকা বেরিয়ে যায়, মানে কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে, কখনোই রাখতে পারেন টাকাটা ধরে। ইভেন তুই জানিস না পাশেও কিন্তু সেরকম হচ্ছে, মানে আমি হয়তো বলতে পারবো না, সবাই শুনলে হয়তো ইয়ে করবে, ওই বাড়িতেও অনেক প্রবলেম হচ্ছে, তারাও কিন্তু ভালো নেই, মানে তারাও কোথাও একটা খারাপ আছে। আমাদের পিছনে আমি রিসেন্ট শুনলাম যে আগে যারা থাকতো তারা এখন অনেক বড় বাড়ি ছিল, তার একটু বাড়িটা ওই ওই ঘরটাকে রেখে দিয়েই তারা আগিয়ে গেছে, মানে বাড়ির ক্ষেত্রে আগিয়ে গেছে, এবং এখন তারা সেখানে ওই ঘরটা যেহেতু পড়ে থাকে তো ভাড়া টাড়া দেয়, ভাড়াটিয়ারা নাকি থাকতে পারছে না, বা এরকম রাত্রিতে 1:30-2টো বাজলেই তোর কন্টিনিউয়াসলি যেই অসুবিধাটা আমরা ভোগ করতাম, একজন কেউ হেঁটে যাওয়া, কোনো কান্নার, মনে হচ্ছে কেউ করে কাঁদছে, জানলা দরজা ধাক্কা দেওয়া, মানে বোঝানো পেশেন্স যে ও যে আছে সেটা যে বোঝানো, সেটা নাকি এখন ওই ক্ষেত্রে ওদেরকে হচ্ছে। আমাদের দিকটা হয়তো আসতে পারে না কোনো রকম, আমাদের বাড়িতে মামি রাধাকৃষ্ণ কোষ্ঠী পাথরের প্রতিষ্ঠা করে দিয়েছে, তাই জন্য তো ভিতরে ঢুকতে পারে না ও। কিন্তু মানে আমরা যাকে বলেছিলাম যে কাজটা করতে, যে না করেছিল, সে এমনও বলে গেছিল তুমি যত বড় ঠাকুর রেখে দাও ওকে তুমি আটকাতে পারবে না, ও বাইরে থেকে তোমাদেরকে নষ্ট করে দেবে, শেষ করে দেবে, শরীর খারাপ করে দেবে। আর এটা আমি শুনেছি যখন এইগুলো নিয়ে যখন এগুলো ঘটলো, এই ব্যাপারটা যে হয় মানে ভূত না আত্মা যেটাকে বলা হয় আর কি, যে এই সত্যি যে আছে, নেগেটিভ জিনিস যে আছে, পজিটিভ আমাদের ভগবানও যেমন আছে, তখন এটা তোমাকে ভগবান বিশ্বাস করলে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে। হেল অ্যান্ড হেভেন দুটোই থাকে যেমন, তেমন যদি ভগবান থেকে তাহলে পিচাসও আছে বা আত্মা আছে, তোমাকে মানতে হবে। এটা তুমি হেসে উড়িয়েও দিলেও হবে না, বা তুমি আর্গুমেন্টে গেলেও হবে না, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি প্রমাণ তো করতে পারবে না। তুই মানে আমি যদি যে তুই ভাবছিস যে তানিয়া দি বলছে আমি এখন ঝগড়া করে জিতে যাবো যে না এটা নেই এগুলো ভুল, তুই সেটা পারবি না, কারণ তুই সায়েন্সের কাছেও ব্যাখ্যা পাবি না। তোকে এটা মানতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ মানে তুই বিশ্বাস করিস না সেটা তোর ব্যাপার, আমরা ফিল করেছি। এবং একদিন জানিস না তখন এবার উপরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার মাসির অপারেশন হয়েছে দেখে আমার দিদা আর মামি মাসির বাড়িতে, মানে ওই নাইটে থাকবে, হসপিটালে হলে যেহেতু নাইটে থাকতে হয়, তো মাসি আর দুটো মহিলা ওনারাই ছিল। এবার আমি, আমার ভাই আর আমার বোন। আর আগে আমাদের কি হতো, মানে এক ভাই বোন তখন তো আর ফোনের ব্যাপার তো আমরা পেয়েছি সেই বিয়ের আগ দিয়ে ফোন দিয়েছে আমাদের হাতে, তো এইবার তখন কি ছিল, মানে ভাই বোন একসাথে একা একটা বাড়িতে থাকা মানে আনন্দ পার্টি টাইপের, ঠিক আছে।
তো আমি ভাই বোন রয়েছি, আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে এনে রেখে দিয়েছি, রাত্রিবেলা বই দেখবো। তো এবার ওই ঠিক বারান্দায় টিভি থাকতো আমাদের, তো দোতলার বারান্দায় টিভি আমাদের বরাবর। তো দোতলার বারান্দা আমরা সব তিন ভাই বোন বসেছি সোফায় বসে, এবার টিভি দেখছি। তো এরকম ঠিক আমাদের বারান্দার সোফা, টিভিটা এরকম, আর ঠিক এর পাশেই সিঁড়ি, ওঠার সিঁড়ি। তো আমাদের বাড়িতে একটা কুকুর আছে, তো সিমন দেখছি কিছুক্ষণ পর থেকে সিঁড়ির দিকে তাকিয়ে ঘাউ 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 করছে। হ্যাঁ, এরকম তাকে ঘাউ 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 করছে। তো এটা দেখে ও ঘাউ ঘাউ করছে, আমরা টিভি দেখছি। ফাট করে না আমি এরকম মানে সিঁড়ির উঠতে না বিভিন্ন রকম টব দেখবি, অনেকে সিঁড়িতে উঠতে টব রাখে, টব রাখা, ওখান থেকে একটা টব মাঝখান থেকে মানে কিরকম বলতো, ধর তুই উঠতে গেছিস সিঁড়িতে, কেউ ধাক্কা লেগে পড়ে গেলো, ওরকম করে পাট করে গড়িয়ে এসে পড়লো। এই সিমন তুই ফেলেছিস নাকি রে, এরকম করে উঠে দাঁড়িয়েছি, বোনও দাঁড়িয়েছে, দেখছি সিমনও কন্টিনিউয়াসলি ঘাউ ঘাউ করে যাচ্ছে। তারপরে না বলে বোন বলছে কি, এ দিদি ওটা এসছে মনে হচ্ছে। তখন তোমাদের মাথায় ছিল না প্রথম দিকে যে ওইটা? আমরা টিভি দেখছি নর্মাল, মানে সবসময় তো, এবার দেখ তুই যে বাড়িটায় থাকিস সেই বাড়িতে জানিস অনেক কিছু আছে বা কিন্তু তোর তো ওখানে থাকতে হবে আলটিমেট। দিদি আমার বোন বলছে মনে হয় এটা চলে এসছে ঘরের মধ্যে, মানে আমরা এরকম হেসেই বলেছি। তো দিয়ে আবার টিভি দেখছি। কিছুক্ষণ পর সিমন কি করলো, বাথরুমের দিকে একটা গলি আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে ওরকম। আর এরকম মনে হচ্ছে কি বলতো, মানে কুকুররা কি করে যখন কাউকে দেখে চেঁচায়, তো কি হয়, মানে তুই ঘুরছিস, কুকুরটাও তোকে যদি ফলো করে তো ও কিন্তু ঘুরতে থাকবে। তো ও কি করছে, মানে ঠিক ওরকম, মানে যেইভাবে মনে হচ্ছে যে কোনো একজন ঘুরে যাচ্ছে, সিমনও ঠিক সেরকম ঘুরে চেঁচাচ্ছে, ঘাউ 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 করে চেঁচাচ্ছে। তখন আমরা তিন ভাই বোনকে জড়িয়ে রেখেছি। এবার যে জড়িয়ে রেখেছে না, আমরা সেদিনকে উঠিও নি, কিছুই করিনি, তিনজন শুধু সোফাটা এরকম জড়িয়ে, আমি যে বোন ভোর পর্যন্ত কেউ কাউকে ছাড়িস না। আর সিমন কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে। তারপরে এসে সিমনকে কিছুক্ষণ পর আর দেখছি কোনো চিৎকার টিৎকার নেই, আমরা ডাকছি কোনো সাড়া দেয় না। আমরা তিন ভাই বোনকে, মানে নিচে গিয়ে দাদুকে বা মামা শুয়েছে, মামাকে যে ডাকবো যে আসো না ওপরে আসো না, সেইটা আমাদের তিনজনের সাহস হচ্ছে না, মানে পারছি না। মানে কোথাও মনে হচ্ছে কি যদি মেরে দেয় তিনজনকে ছাড়লে, তখন তো আমরা মানে ছোট টোটো যেটা হয় ভয়, আমি ওদের মধ্যে সবচেয়ে বড়। তো আমরা তিন ভাই বোনকে ধরে ওরকম বসে রয়েছি, বসে তারপরে মানে শুধু ঠাকুর বলছে, ঠাকুর আমাদের ভোটটা তুমি করে দাও, ভোটটা করে দাও। তারপরে যখন সাড়ে তিনটে বাজলো না, অটোমেটিকলি হালকা হয়ে গেল, কেমন শরীরটা মনে হচ্ছে কেউ নেই, মানে কিছু একটা চলে গেছে মাথার উপর থেকে, কিরকম একটা হালকা ফিল হচ্ছিল। মানে তারপরে সে আসার পর আমার তিন ভাই বোন আবার মানে হালকা ফিল হচ্ছে। আমার ভাই বলছে যে দিদি দেখ এখন না তুই সেরকম বুঝতে পারবি না, মানে দেখ কিরকম একটা হালকা লাগছে না দিদি। আমি বলছি হ্যাঁ তুই ঠিক বলেছিস ভাই। আমার 4:30 বাজে, তারপরে ঘরে গিয়ে ঘুমিয়েছি। মানে এইটাও আমরা ওনার সাথে আলোচনা করতাম সবসময়, কারণ উনি কাজ করবেন উনি বলেই দিয়েছিল। উনি বলছে এসেছিল হয়তো, কারণ ও তো ওর জায়গায় ভাবছে ওটা তোমাদের জায়গাটা, ও ঘোরাফেরা করে এসে করে স্টিল, মানে এখন মামা বাড়িতে যেহেতু ওই ওর প্রেজেন্সটা বোঝা যায় না, কিন্তু ওই শরীরটা খারাপ হচ্ছে। তো ওই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে না কেন? একটা খুব মানে এটা খুব ভুল কথা বললি, একটা বাড়ি ছেড়ে, অত বড় বাড়ি, আমার মামা বাড়িটা বিশাল বড়, অত বড় বাড়ি ছেড়ে আরেকটা বাড়ি কেনা, এগুলো তো একটা ব্যাপার থাকে। আর মানে ওরা কি বলতো, মানে ছেড়ে চলে যাওয়া বা অন্য জায়গায় কেনা, কোথাও ওটা কথা হয়েও কাজ হয় না। বা এটা যে ছেড়ে গিয়ে অন্য জায়গায় কিনবে বা কিছু, কথার কাজ হলেও কিন্তু কাজটা বন্ধ হয়ে যায়, মানে কমপ্লিট হয় না। ওনাদেরও যেতে দিতে চায় না ওই বাড়ি থেকে। হ্যাঁ, মানে ও তো ওর আয়ত্ত করে নিয়েছে, মানে ওখানে বেসিক্যালি ওই তিনটে ওই যে নোংরা জায়গাটা, আরেকটা জানিস তো কি হয়, মানে পরিষ্কার জায়গা, পবিত্র জায়গা যেটা হয় সেখানে ঠাকুর থাকে, আমরা জানি সবাই জানি। আর ওরা নোংরা জায়গায় থাকে। এবং তুই যদি দেখিস কোনো বাড়িতে খুব বাজে স্মেল বেরোচ্ছে ঘর থেকে, বা বাড়িটাতে ঢুকে দেখবি আস্তে আস্তে একটু গন্ধ, বা মানে তোর খুব
নোংরা নোংরা গন্ধ বেরোয়। দেখবি অনেক বাড়িতে আমরা ঢুকেই দেখবি কি, আর স্মেলটা না অনেক বাড়িতে ঢুকেই ঠাকুরের ধূপকাঠির গন্ধ আসে বা পরিষ্কার একটা ভাইব। আর তুমি অনেক বাড়িতে দেখবি নোংরা গন্ধ, নোংরা। তো ওখানে কিছু আছে ভাই। যে বাড়িতে মানে তোর পরিষ্কার থাকে না, নোংরা, দেখবি জামা কাপড় গোছানো নেই, ইসে নেই। তো আমার মামা বাড়িতে একটা জিনিস হয়, যতই ঘর গোছাক মামি, যতই জামা কাপড় গোছাক, যতই রান্নাঘর গোছাক, ওটা অগোছালো হবেই, মানে কিছুতেই পরিষ্কার রাখতে পারে না। স্টিল এখনো অবধি শুধু মামি নয়, আশেপাশে আরো দুটো বাড়ি, আরো দু একটা বাড়ি ওই এরিয়াটায়, মানে ওই 4-5 জনের বাড়ি মিলে একটা এরিয়ায় স্টিল পারে না। পুরো নোংরা তাদের। ঘর বাড়িতে ঢুকবি দেখবি নোংরা, আষ্টে গন্ধ, বাথরুমের গন্ধ ওদের ওই 3-4টে বাড়ির। মানে তোকে যদি আমি নিয়ে যেতে পারতাম, তাহলে তুই ওদের বাড়িগুলো ঘুরে তুই বুঝতে পারতি যে মানে সত্যি এটা। এবং আমার এই কথাটা যারা শুনবে হয়তো এরপরে, তারা মানে যাদের বাড়ি তারা বুঝেই যাবে আমি কাদের বাড়ির কথা বলছি আর কি। মানে তারাও এটা জানে, কিন্তু তারা হয়তো মানতে চায় না এটা। আমার মামি, আমরা অনেক বলেছিলাম যে সব মানে ওরা যদি 3-4 জন মিলে একটা কোনো কিছু করে ওইখানটা ঠিক করতে পারে তাহলে হয়তো হয়ে যাবে। দেখ, লাইফ চলছে, চলে যাচ্ছে, এবার কেউ যদি বিশ্বাস না করে তুই তাকে জোর করে বিশ্বাস করাতে পারবি না। তো ওটা ওদের একটা যদি কোনো স্টেপ নেয় তাহলে হয়তো ভালো হবে। মানে ওরা জানি না কবে করবে, বলা হয়েছিল, তারা বিশ্বাস করতে চাইছে না, মানতে চাইছে না। কিন্তু উনি বলেছিলেন, যিনি আমাদেরকে না করেছিলেন যে আমি কাজ করব না, বলছেন করবোই না কাজ, আমি করলে আমাকে মেরে দেবে ও। সে আমাদেরকে বলেছিলেন যে তোমরা যদি সবাই মিলে একটা কোনো এখানে একটা কোনো মন্দির বা কোনো কিছু একটা প্রতিষ্ঠা করার কথা ভাবো, বা অন্তত সবাই মিলে যদি কোনো কিছু করো না, তখন ও হয়তো পাবে না। কারণ তুমি বাঁধবে, ও ওখানে যাবে, ওকে ও ও বাঁধবে, তোমার কাছে আসবে, এই ধরনের আর কি। মানে ওকে যেহেতু ওর ওই জায়গাটা স্ট্রং কোনো কিছু না করলে, তাহলে তোমাকে পুরো পরিষ্কার করে, এবার একার পক্ষে, আমার মামা মামির পক্ষে নিশ্চয়ই সম্ভব না পুরো রাস্তা বাঁধিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করা, সেফটি ট্যাঙ্কটার ওপরে কোনো কিছু করে দেওয়া, 3টে সেফটি ট্যাঙ্কের উপরে কিছু করে দেওয়া, সেটা নিশ্চয়ই একার পক্ষে এত টাকা খরচা করা সম্ভব না। অত বড় বড় জায়গা কি করে করবে সেটা? সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নিয়ে, তো হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে এটাকে একটা রাস্তা মতো করে দিই, অন্তত ওই জায়গায় নোংরাটা থাকবে না, তোকে পরিষ্কার করতে হবে। সোজা পাতি কথা, ওর মানে যত নোংরা হবে তত থাকতে সুবিধা হবে, ও ওখান থেকে সরতে চাইবে না, যত পরিষ্কার হবে ও থাকতে পারবে না, এটা তোকে বুঝতে হবে। আচ্ছা দিদি, তুমি যেহেতু এই ঘটনাগুলো বলছো, সবই তোমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা, তো সেক্ষেত্রে তো কোনো একটা বিষয়ের ওপর তো এইসব জিনিসগুলো বিশ্বাস করা সম্ভব না। কারণ তুমি যেগুলো বলছো সেগুলো 2024-এ দাঁড়িয়ে মানুষ অতটা বেশি বিশ্বাস করবে না, হয়তো হাসবে এইসব কথা শুনে, কিন্তু যার সাথে ঘটে সেই একমাত্র জিনিসগুলো বোঝে। তা আর এমন কোন ধরনের ঘটনা আছে যেগুলো এর থেকেও হয়তো আরো বেশি খুব খারাপ পর্যায়ে চলে গেছিল ব্যাপারটা? দেখ, খারাপ পর্যায়ে চলে গেছিল, আজকে তুই ঠিকই বলেছিস, 2024-এ দাঁড়িয়ে কেউ এটা বিশ্বাস করতে চাইবে না, সবাই হাসবে যে কি বলছে। হ্যাঁ, তো কিন্তু যার সাথে ঘটে না সে জানে। আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, তুইও হয়তো দেখে থাকবি, যে এই তোর এই পা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, এইসব ঘটনা অনেকে ভাবে যে এটা সত্যি, অনেকে ভাবে সত্যি না। বিদেশে তো এগুলো খুব পরিমাণে হয়, মানে বিদেশের তোর বেসিক্যালি ওদের বাড়িগুলোই হয় কবরস্থানের ওপর, জানিস তো। মানে যেহেতু ওদের কিছু নিয়ম, মানে ব্যাপার থাকে যে তুমি 15 বছর হলে একটা বাড়ি পাবে, এইভাবে যেখানে যেখানে বাড়ি তুলে দেয়। সেটা এমনকি কনজিউরিং যে ভূতের মুভিগুলো ছিল ওগুলো সত্য ঘটনা বলেই ছিল, এবং ওই দুই স্বামী স্ত্রীও কিন্তু সত্যি প্যারানর্মালের একজন ছিলেন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু যে বিশ্বাস করছে, যেমন বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদম, তুই যদি তর্কে চলে যাস তাহলে এটা নেই, আর যদি তর্কে না যাস, হ্যাঁ বলছে তানিয়াদি বলছে আমি বিশ্বাস করবো। দেখ, তো যেমন আমরা তো জানি তো ভগবান, তো যেমন আমরা শিব, দুর্গা, রাম, হনুমান, যে অনেক এরকম হয়, তো সেরকম অনেকে যখন কেউ মারা যান এক এক রকম রূপ হয়ে যায়, জানিস তো। ব্রহ্মদত্তি শুনেছিস কখনো?
না সেরকম একটা কিছু না, ব্রহ্মদৈত্যী আমাদের ছোটবেলায় গল্প বলতো আমার দিদারা, আমি যেটা জানতাম হুম, যে ব্রহ্মদৈত্যী মানে তোর আমার দিদা বলতো একটা আগুনের গোলা হয়, আগুনের গোলাটা এপাশ ওপাশ যায়, হ্যাঁ সেটাকে ব্রহ্মদৈত্যী বলে। তো সেটা একটা একদমই ভুল কনসেপ্ট। ওটা পরে আমি পড়াশোনা করে বিজ্ঞানের দ্বারা জেনেছি যে ওটা হচ্ছে যে ঘষা খেয়ে গাছে মানে তোর একটা আগুনের আলয় সৃষ্টি হয় সেটা। কিন্তু ব্রহ্মদৈত্যী সত্যি আছে। এবার যে Okay. বিশ্বাস করবে তার কাছে আছে, যার কার কাছে নেই। রূপ ব্রহ্মদৈত্য? ব্রাহ্মণ কোনো ব্যক্তি যদি মারা যান, সে মারা গিয়ে ব্রহ্মদৈত্যী হয়। ওকে। এইবার সেটার ক্ষেত্রে একটা সত্য ঘটনা তোকে বলি। মানে যখন আমি এগুলো ফিল করেছি, মানে আমার সবাই না, ধর আমি তোকে যার ঘটনাটা বলবো সবাই এটা সামনে বলতে চায় না, কারণ সে জানে আমি হাস্যকর। আমাদের সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে আমরা কোনো কিছু শেয়ার করতে গেলে, কোনো কিছু করার আগে সবসময় ভাবি আমি মনে হয় হাস্যকর হয়ে যাব, আমার উপরে হাসবে। কিন্তু আমি যদি আমার সত্যিটা সবাইকে না বলি, সবাই জানতেও পারবে না। একদম। তো আমার যখন ঘটনাটা আমি বললাম, বললো তুই মানে ওই সবাই মিলে আমরা একটা জায়গায় বসা ছিলাম, তখন বলা হলো আমার এক রিলেটিভ আর কি, যখন আমি আমার মামা বাড়ির এই ফিলিং মানে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা বললাম, তখন ও বললো তাহলে আমি তোদেরকে একটা কথা শেয়ার করছি, আমি এটা বলিনি, আমার বাড়ির থেকে এটা বলতে বারণ করা হয়েছে, তো সেটা আমি তোকে কিছু বলতে চাই, তা আমরা তোদের সাথে শেয়ার করবো। তখন আমি বললাম হ্যাঁ বল না বল না। বলছে ব্রহ্মদৈত্যী শুনেছি? আমি বলছি, হ্যাঁ শুনেছি, আমার দিদারা বলতো ব্রহ্মদৈত্যী নাকি ব্রাহ্মণ কেউ মারা গিয়ে হয় আর কি। তো বলছে হ্যাঁ আমাদের বাড়িতে আছে জানিস। বললাম তোদের বাড়িতে আছে? বলছে হ্যাঁ আমাদের বাড়িতে আছে। বললাম কিরকম, মানে কি করে দেখেছিস তুই ব্রহ্মদৈত্যীটাকে? তো বলছে যে জানিস তো আমাকে আমি আমি কোনোদিনও জানতাম না, মানে ওর যখন বিয়ে হয়েছে বলছে আমি বিয়ের পর কোনোদিনও জানতাম না আমাদের বাড়িতে কিছু এরকম কিছু আছে। কিন্তু আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে। আমাদের বাড়িতে যখন আমি রান্নাঘরটা পুরো টিপটাপ করে গুছিয়ে রেখে আসতাম ওপরে বিয়ের পর, আমি পরের দিন সকালবেলা গিয়ে দেখতাম রান্নাঘর প্রচন্ড অগোছালো, আর বালতির মধ্যে যে মাছের কাঁটাটা ফেলা হয়েছে সেগুলো সব রান্নাঘরে ফেলে ফেলে রাখা। ওকে। তো আমি ভাবতাম বিড়াল। ইভেন বাসনগুলো যে পড়তো তার কোনো আওয়াজ হতো না, ওটাও পরে খেয়াল করেছে। ওকে। বাসন টাসন যে পড়ছে কোনো আওয়াজ নেই। রান্নাঘর কি মানে পাশেই ছিল ঘরের নাকি? না, ওরা মানে দোতলা ঘর, ওপরে সবাই থাকে, নিচে ওদের রান্নাঘর, স্নানের ঘর, ঠাকুর ঘর সব নিচে, আর উপরে সবাই থাকে। ওকে। ঠিক আছে। তো এবার বলছে কি যে কেউ যে এসে ফেলে দিয়ে চলে যাবে সেটা সম্ভব না, গেটে তালা দেওয়া থাকছে। হুম। ঠিক আছে। আর ওর মানে শ্বশুরমশাই ছিলেন না, শ্বশুরমশাই অনেক অল্প বয়সে মারা গিয়েছেন। এবার শাশুড়ি মারও সেরকম বয়স না যে উনি নেমে এসে এগুলো করবে। বাড়িতে ওরা টা ও ওর মানে আর কয়েকজন থাকতো। তো ওরা সবাই ওপরে ঘুমোতো, নিচে ওদের খাওয়া দাওয়া এইসব হেনা তেনার ঘর। তো বলছে তারপরে তো বললো কি যে এরকম, আমি তখন তো জানি না ব্যাপারটা, যে বলছে ও বলছে আমি তো তখন শুনিনি যে আমার বাড়িতে ওই জিনিস আছে। আমার বাড়িতে মানে ওর বাড়িতে কোনোদিনও কোনো ফলের গাছ হয় না। ওকে। কোনো ফল যদি গাছ, কোনো ফলওয়ালা গাছ লাগাস তাহলে সেই গাছটা হবে না ওর বাড়িতে। তুই ফুল গাছ লাগাবি, ফুল হবে না। কোনো ফলধারিণী জিনিস ওর বাড়িতে টেকে না। এটা বিয়ের পরেই ওরা বুঝতে পেরেছে? না, ওরা জানতো, ওর বাড়ির লোক জানে, নতুন বউ বলেনি, ওকে। কোনোদিনই বলেনি। মানে ও জেনেছে অন্যভাবে, সেটা আমি তোকে আসছি সেই ঘটনাটা। মানে ও দেখছে যে ওর বাড়িতে কোনো ফলের গাছ হয় না, গাছ হয়ে রয়েছে কিন্তু কোনো ফল ধরবে না, ফুল হবে না, কিচ্ছু না। তো ও ওর শাশুড়িকে জিজ্ঞাসা করছে যে মা আমাদের বাড়িতে কোনো গাছ হয় না? বলছে হয় না মাটি ভালো না তাই। কিন্তু ওনারা কেউই শেয়ার করেনি কেন এই ব্যাপারটা হচ্ছে, বুঝেছিস? ওকে। তো যাই হোক, এবারও প্রেগনেন্ট হলো, আসল খেলাটা হলো তখন। এগুলো কিন্তু চলছে ওদের বাড়িতে, ও কিন্তু দেখছে। ওর মাথায় এসছে যে হয়তো কেউ বদমাইশি করে ওগুলো ফেলে রেখে যায় বা কিছু, এটা এবার সবসময় তো হয় না, মাঝে মধ্যে হচ্ছে। হুম। তো এইবার ও হলো প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট হওয়ার পর একদিন আম, ও শুয়ে রয়েছে রাত্রিবেলা, তখন ও একদম ভরা মাস, ও না এরকম পাটা আর মেলতে পারছে না, ওকে। পাটা মেলতে পারছে না। দেখ পাটা যখন মেলতে পারছে না, ও যখন মানে পাটা টান টান করছে, মনে হচ্ছে কেউ একজন আর কি তোর পায়ের নিচে বসে আছে, বুঝতে পেরেছিস? ওকে। তো ও চোখটা খুলে তাকিয়ে দেখছে
একদম একটা সুপুরুষ, গায়ের রং মানে একদম চাপা, একটা পইতে, একটা ধুতি পরা, বসে আছে খাটে, আর ওর দিকে এরকম তাকে এরকম দুলছে রাত্রিবেলা। মেরে দেবো মেরে দেবো এরকম করছে। ও বলছে যে আমি মানে এটা যখন শুনেছি, মানে দেখছি না, আমি আমার হাজবেন্ডকে পাশে ডাকতে পারছি না, কোনো কিছু করতে পারছি, শুধু আমার দিকে তাকিয়ে এরকম করছে, মেরে দেবো মেরে দেবো। মানে বলছে আমি কিছুই বলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, আমি শুধু তাকিয়ে আছি তাকিয়ে আছি। একটা পরে দেখছি আর কেউ নেই, না ও চোখটা বন্ধ করে ফেলেছে, তারপর দেখছি আর কেউ নেই। তখন বলছে যে যখন ও চলে গেল আমি পুরো ঘামিয়ে রয়েছি, আমি আমি তখন নর্মাল, মানে আমার গা থেকে একটা কেউ নেমে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে আমার হাজবেন্ডকে ডাকলাম, ওঠো না ওঠো, জানো এরকম আমি দেখলাম। আমার হাজবেন্ড খুব নর্মাল ভাবে বললো যে শুয়ে পড়ো, সকালবেলা শুনছি। তখন আমি আমি নর্মাল দেখে আমি ভাবলাম যে আমার হাজবেন্ড, মানে আমি বিশ্বাস করিনি। সকালবেলা ওঠার পর আমার শাশুড়িকে ডেকে আমার হাজবেন্ড বলছে, মা ওকে বলো, আসা শুরু করে দিয়েছে। বলছে আমি এটা শুনে মানে তখন ভেবেছি যে কোনো ব্যাটা ছেলে হয়তো বাড়িতে থাকে কোনো লোক, সে মনে হয় আসে রাত্রিবেলা, তাই জন্য মনে হয় আমার শাশুড়িকে বলতে বলছে। তখন ওর শাশুড়ি বলছে যে শোনো বৌমা, তোমার সাথে আমি একটা কথা শেয়ার করব, তুমি খুব সাবধানে থাকবে। তখন বলছে কেন মা? বলছে কালকে তুমি কি দেখেছো বলো। তো স্পষ্ট বলছে আমার বাড়িতে একজন থাকে, সে মানে কোনো বাড়ির কোনো ফলন্ত জিনিস পছন্দ করে না। আমার বাড়িতে কেউ মানে প্রেগনেন্ট হলে সে সহ্য করতে পারে না, মানে বাচ্চা হতে দেয় না। আর ও তোমার উপর সবসময় নজর রাখে, দেখবে। তখন ও তো মানতেই চাইছে না, মানে বিশ্বাসই করছে না, মানে এটা তো মানে ও বলছে এটা এরকম হয় না, কেউ অন্য কোনো ছেলে এসেছিল বা কিছু। বলছে না, ও থাকে। আর তুমি যখন হবে তুমি ঠাকুরের নাম করবে, ওরা দেখতে পেলে আর তুমি মানে ইসে করবে। ও কিন্তু যখন তোমাকে এখন করেছে, ও এবার তোমার সাথেই ঘুরবে, মানে ওকে কিন্তু তুমি ইসে করতে পারবে না। তারপর এটা হয়ে গেল, তো ওর এবার অলরেডি বেবি হয়ে গেছে। তো বেবি হয়ে যাওয়ার পর তখন বেবি যখন আর কি 21 দিনের আগে, মানে ওর বেবি 21 দিনের থেকে ওখানেই ছিল আর কি, শ্বশুর বাড়িতে ছিল। তো বলছে যখন আমার বেবির 21 দিন হবে আর কি, সেই সময়টা আমি শুয়েছি, আমার মাকে নিয়ে এসেছিলাম, মা নিচে শুয়ে আছে, আমি শুয়েছি আমার বাচ্চা মাঝখানে, তারপরে আমার হাজবেন্ড। আমি বলছে স্পষ্ট দেখতে মানে আমি এর সেম বলছে, আমি স্পষ্ট চোখটা খুলে দেখতে পাচ্ছি আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। ও ওকে, খাটের কোনায় তাকিয়েছে মেয়ের দিকে, খুব স্পষ্ট দেখতে পাচ্ছে একটা পুরুষ ওর মেয়ের দিকে তাকিয়ে আছে, ওরকম সেই পইতে পড়া। আর ও বলছে কি, আমি তখন আমার মানে মায়ের বল না, মায়ের একটা শক্তি হয়ে যায়, আমি ওর দিকে তাকিয়ে উঠে বসে বলছি গালাগাল, মানে নোংরার থেকে নোংরা। বলছে কোথা থেকে আমার গালাগাল আসছে আমি জানি না, আমার মানে ঠাকুরই দিয়ে দিয়েছে, আমি নোংরা কত গালাগাল দিয়ে বলছি তুই যাবি এখান থেকে, ও তোকে আজকে আমি এরকম করে, মানে এরকম এইসব বলছি। বলছে আমার মা ওটা শুনে উঠে লাইট জ্বালিয়েছে। বলছে তুই কেন? বলছে মা এসছে দেখো আমার মেয়েকে নেবে। বলছে তারপরে আমার মা বলছে এরকম তো রাখা যাবে না, তারপর যাই হোক বলছে এটা সেটা করে তাবিজটা আমার বাঙালিদের তখন যে মানে আর কি একজন ওকে বলেছে মন্দিরের তো যে তুমি এখানে সবসময় গঙ্গার জল টল দিয়ে বাচ্চাটাকে শুইও। কিন্তু ওর বাচ্চাটা আমাকে একটা কথা বললো যে আন্টি, ধরো বাড়িতে যখন কেউ নেই, আমি পড়ছি বা কিছু, তখন আমি বুঝতে পারি ওখানে কোনায় এরকম জানলার ওপারটায় দাঁড়িয়ে আছে, মানে ওরা দেখতে পায়, ইউজ টু হয়ে গেছে, মানে বলছে ওর মানে যদি বাড়িতে বলে যে আমি বাড়িটা যাকে দেখিয়েছে, ওরা বাড়িটা যাকে যাকে দেখিয়েছে বিক্রি করার জন্য, তারই হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে মারা গেছে। বাড়িটা থেকে বেরোতেও দেয় না ওদেরকে। এখনো ওই বাড়িতে রয়েছে ওরা? হ্যাঁ, মানে ওরা ইউজ টু। ইভেন মানে একবার এর মধ্যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ওদের, তোর বাড়িটা বিক্রির নাম হয়েছে, ওদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, গুরুতর অসুস্থ হয়ে গেছে। ওটা মানে ওরা নামই নেয় না,
শ্বশুরও তার জন্যই মারা গেছে অ্যাক্সিডেন্টালি, মানে যখন এই বাড়িটা বিক্রি করে চলে যায়, যখন ওরা থাকতে পারছে না, বিক্রি করে চলে যাওয়ার কথা বলেছে, শ্বশুর এক্সপায়ার করে যায়। ভালো ভালো একদম মানে ভালো লোক এক্সপায়ার করে যায়, চলতে ফিরতে স্ট্রোক হয়ে গেছে। বাড়িতে চা টা খেয়ে উপরে গিয়ে বসেছে, স্ট্রোক হয়ে গেছে। কিছুই না, ওদের শুধু আলোচনা করেছিল যে আমি বিক্রির জন্য কথা বলেছি, আসবে, আমি বাড়িটা থাকবো না, আমি বিক্রি করে দেবো। গিয়ে চাটা খেয়ে ওপরে শুধু বসেছে, স্ট্রোক হয়ে গেছে। আর বললে যে এমন কোনো বয়সও ছিল না ওনার? না, এমন কোনো বয়স ছিল না, মানে তখন ওর বিয়ে হয়নি, মানে উনি তখন অনেক ইয়ং। ওকে। তো তুই এটা কি বলবি, মানে তুই কি বলতে পারিস যে এটা এগুলো হয় না, এগুলো হয়তো অন্য আর কোনো অসুস্থ ছিল, বা এগুলো হাইলাইট হওয়ার জন্য হয়তো বলছে, বা অনেকে হয়তো ভাববে যে এখানে আমি বলার জন্য এই কথাগুলো বলছি। এগুলো মানে হয়েছে। এবং ইভেন তুই জানিস না, এখন ফেসবুকে অনেক গ্রুপ হয়েছে, সেই জায়গাগুলোতে কিছু কিছু মেয়েরা এমন কিছু ঘটনা বলে যে তখন মনে হয় যে তাহলে এদের সাথেও ঘটছে। তারা জিজ্ঞাসা করে যে এটা কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আমি বুঝতে পারছি না। তারপরে জানিস তো, মানে আমরা যেমন ওই যে যখন তোকে কথাটা বললাম, যেমন ভগবান আছে তখন এগুলো আছে, এগুলো কিছু সিচুয়েশন থাকে। তাহলে তুই বলবি কি তাহলে কি সবাই দেখতে পাচ্ছে, সবাইকে ধরছে, সবাইকে? না, ওরকম কোনো ব্যাপার নেই। সবাইকে ধরবে বা সবাইকে সে করবে, যেমন ভগবানকেও তোর অনেক কষ্ট করে ডাকতে হয়, অনেক সিচুয়েশনের পর সে তার তোর মানে সে সাড়া দেয়। এটাও কিন্তু সেরকম, মানে তোর থাকতে হবে। তোর ঘর বাড়ি যদি সবসময় নোংরা করে রাখিস, সবাই বলে না যে ঘর পরিষ্কার রাখো মানে লক্ষ্মীর বাস হয়, তখন তুই যদি ঘর নোংরা করে রাখিস, মানে পিচেসের মতো থাকিস, তাহলে তোর বাড়িতে ওর তো জায়গা, ও তো পছন্দই করে ও নোংরা জায়গায় থাকবে, ও শান্ত জায়গায় থাকবে, ও ঠান্ডা জায়গায় থাকবে। ওরা তো এই ধরনের জায়গায় পছন্দ করে, এবং ওরা যদি যে জায়গাটা থাকতে চাইছে সেই জায়গাটা তো তাদের মতো করে নেবে। একদম দেখবি মানে পরিত্যক্ত বাড়িগুলো সবাই বলে না যে এটা এই প্লেসটা হন্টেড প্লেস, ভুতুরে বাড়ি। এবং আমি তোকে বলছি, ঘোলা একটা জায়গা আছে, সোদপুর ঘোলা। সোদপুর ঘোলা জায়গাটা, নামটা মোড়টার ভুলে যাচ্ছি, নামটা আমি ভুলে গেলাম। ঘোলা একটা জায়গা আছে, তোর ওখানে একটা বাড়ি আছে। বাড়িটা অনেকদিন ধরে পরিত্যক্ত। এটা আমার মানে শোনা একদম, মানে সে বলেছে যে আমি দেখেছি, মানে আমার পাশের বাড়ির লোকটার সাথে হয়েছে, আমি দেখেছি, আমার তার বাড়ির সাথে হয়নি। তো আমি মানে ওটা ওখানে কখনো যাইও নি, কিন্তু শুনেছি। ধর ওই বাড়িটা হচ্ছে তোর পুরো একদম মানে পোড়ো বাড়ি টাইপের, মানে অনেকদিন পরিত্যক্ত। ওই বাড়িটার সামনে দিয়ে ধর তুই যাচ্ছিস একটা সিচুয়েশনে বা অনেকটা রাতে, তোর কোনো প্রিয় মানুষকে তুই দেখতে পারবি, মানে সে ওরকম একটা কেউ দাঁড়িয়ে, প্রিয় মানুষ দাঁড়িয়ে তোকে ডাকবে যে আমি এখানে চলে এসেছি, তুমি কাছের লোক, মানে ওরকম তুই দেখতে পাচ্ছিস সে পুরো ওই টাইমটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে তোকে বলছে এই তুই যাচ্ছিস, দাঁড়া আমি যাব, আমি এখানে এসেছিলাম, এরকম করে। মানে তুই ওর সাথে কমিউনিকেট করলি ওই টাইমটা ভুলে বা কিছু, মানে প্রিয় মানুষ, চেনা মানুষ, যার ডাকে তুই সাড়া দিবি। একদম। তো ওরকম দেখতে পারবি। এবং তুই যদি কথা বলিস, তারপরে হয়তো সে তোকে পজেস্ট করে নিল, বা তুই মানে কোনো রকম অ্যাক্সিডেন্ট তোর সাথে করতেই পারে। এটা সত্যি ঘটনা একদম, মানে শুনেছি ওই মেয়েটা বলেছে যে, এবং আমার এটা অনেককে আমি না জিজ্ঞাসা করেছি ওখানকার থাকে, বলছে হ্যাঁ সেরকম, মানে জানি না যে হয়তো এরকম প্রিয় মানুষ কিনা, তবে ওই জায়গাটা একদম অ্যাভয়েড করা খুব দরকার। মানে ওখানে গেলে চেনা পরিচিত লোক খুব দেখতে পাবে রাত্রিবেলা, যে দাঁড়িয়ে ডাকছে, বলবে বিপদে পড়ে গেছি, এরকম ধরনের ঘটনা ঘটে। তারপরে আরেকটা তোকে আমি বলছি, মানে এটা আমাদের খদ্দার অনেকেই জানে, আদর্শ পল্লী। ওকে। আদর্শ পল্লী তুই খদ্দারদের চিনবো হয়তো, রেল লাইনের পাশ দিয়ে জায়গাটা, এখন পার্ক হয়ে গেছে। আমাদের ওই আদর্শ পল্লী জায়গাটা, ওটা একটা টাইমে তো মানে মানে হন্টেড প্লেস, যদি মানে কেউ জিজ্ঞাসা করে না খদ্দায় হন্টেড প্লেস কোনটা, একদম ওই নামটা লিখে দিবি যে ওটা হচ্ছে হন্টেড প্লেস খদ্দার মোস্ট, আদর্শ পল্লী। আদর্শ পল্লী। ওখানে অনেক আমার দিদারা যখন ইয়ং ছিলেন আর কি, আমার দিদারা বলতেন মানে অহরহ ওখানে মৃত্যু ঘটতো ওই জায়গাটায়।
এবং অনেকে পজেসড হয়ে এসছে, এরকম আমার মানে নিজের চোখে দেখা একটা মেয়েকে, ও ওখানটা দুপুরবেলা পার হয়েছে, বাড়ি এসছে, ওকে। বাড়ি এসে অস্বাভাবিক জ্বর, হঠাৎ? হঠাৎ অস্বাভাবিক জ্বর, সে মেয়েটার জ্বর কমছে না, 2-3 মানে তারপরে পাগলা মানে উল্টো পাল্টা বলছে, পাগলামো করছে, শুধু খাচ্ছে খেয়ে যাচ্ছে, মানে খিদের কোনো তোর পরিমাপ নেই, শুধু মানে যা পারছে তাই খাচ্ছে খেয়ে যাচ্ছে। ওর মা বলছে আমি খিদে মেটাতে পারছি না। সেই এই মানে তারপরে নিয়ে গিয়ে পীর বাবা আছে এই তোর শ্যামনগরের দিকে, ওখানে নিয়ে গিয়ে 2 দিন রেখে ওকে ঝাড়িয়ে তারপর বাড়িতে এনেছে। মানে এটা তুই তাহলে কি বলবি? লোকে বলবে এগুলো বানানো না, এগুলো চোখে দেখা, যার সাথে ঘটছে সেই যার সাথে ঘটছে সেই জানে। তুই সাধু সন্তদের কাছ থেকে তুই জানতে পারবি, মানে তারা তো বলবে হ্যাঁ আমি দেখেছি, আমি ঠাকুরকে দেখেছি, এবার তাদের সাথে ঘটেছে তাই জন্য তারা বিশ্বাস করে। একদম। এগুলো হয়তো আগে খুব কম হতো, কিন্তু এখন মানুষের মধ্যে নেগেটিভিটিটা তো অনেক বেড়ে গেছে, তাই এদের থাকার জায়গাটাও বেড়ে গেছে। জানিস তো, তুই দেখবি আগে কিন্তু এত শোনা যেত না, এখন যে পরিমাণে। তোকে আমি একটা বলছি, একটা গ্রুপে এই ঘটনাটা লিখেছে, ওর মানে ওর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, বলছে সেই বিয়ে হয়ে যাওয়ার পর যে বাড়িটা আর কি, সেই বাড়িটা অনেক পুরোনো দিনের বাড়ি, ও সেরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে। বলছে আমি বিয়ে হয়ে গেছি, আমার বউ ভাতের দিন মানে কাটলো, বউ ভাতের পরের দিন থেকে আমার একটা ফিলিংস হচ্ছে, আমি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি? তখন সে বলছে হ্যাঁ বলো বলো। তখন ও লিখেছে যে আমার বউ ভাতের পরদিন থেকে সবসময় মানে মনে হয় যে আমাকে কেউ জড়িয়ে আছে, মানে তো এরকম একটা জড়িয়ে থাকা তো একটা ফিল হবে তো। আমার খালি মনে হয় আমি হাজবেন্ডকে মেরে দিই, মেরে ফেলি, আর ঘর করতে ইচ্ছা করছে না। তখন একজন ইয়ার্কি করে আবার লিখছে তাহলে আপনি লিখলেন কি করে? বলছে আমি সব কাজ করি কিন্তু আমার হাজবেন্ডকে দেখলে আমার এটা মনে হয়, আর আমার সারাক্ষণ মনে হয় আমাকে কেউ জড়িয়ে আছে। তখন সবাই লিখেছে যে তোমাকে হয়তো কোনো জিন বা কোনো কিছুতে ধরেছে, বা অনেক পুরোনো বাড়িতে এগুলো থাকতে পারে, এটা কোনো খারাপ জিনিস না, তুমি প্লিজ কিছু দেখাও, মানে তুমি কোনো একটা প্রতিকার করো, নুন জল দিয়ে স্নান করো, এই করো সে করো, সবাই ওকে প্রতিকার লিখছে। তখন মানে অনেক আবার বাজে নেগেটিভ কমেন্টও হচ্ছে যে হ্যাঁ এই তো তোমার ঘরে কেউ এসে বসে রয়েছে, কনজিউমিং এর ভূতটা এসে বসে রয়েছে, কিন্তু না, ও হয়তো জানে যে ও কি ফিল করছে, সেটাই ও জানে ও কি ফিল করছে। তোদের পডকাস্টে এসেছিলেন একজন, তো গৌরবজির কথা বলছিলেন, যে ছেলেটা এত মানে প্যারানরমাল, যে গৌরব, হ্যাঁ হ্যাঁ গৌরব তাওয়াল। তো তুই ভাব মানে ওর মৃত্যুটাও তো অস্বাভাবিক, ওর স্ত্রী বুঝতে পারেনি যে ওর যখন তোর টয়লেটে গেছিল, ও স্ত্রী তো বলছে আমি ভাবতেই পারিনি, কিন্তু 2 দিন ধরে ওর স্ত্রী। গৌরব তিওয়ারি যখন মারা যায় তখন সবাই ভাবতে পারিনি যে কিভাবে মারা গেল, এমনকি কোনো দাগও পায়নি শরীরে, না কোনো কিচ্ছু ছিল না, সুইসাইড করেছিল বাথরুমে গিয়ে হঠাৎ করে। তা সেটাই বলছে, ওর শুধু ওর বউকে ওনাকে 2 দিন আগে বলেছিল, এটা শোনা যে লিখেছিল একজন যে আমাকেও থাকতে দেবে না। আর ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটির প্রতিষ্ঠাতা গৌরব তিওয়ারি। হ্যাঁ, আমরা প্রথমে গৌরবকে দেখতাম ওই তোর এমটিভিতে বিভিন্ন অনেক খবরের চ্যানেলেও গৌরব রাত্রিবেলায় অনেক শুনশান জায়গায় গিয়ে করেছে, ইনভেস্টিগেশন করেছে। তো কি হয়েছে, হয়তো ওর সাথে চলে এসছে ইনভেস্টিগেশন করার সময়, ও স্ট্রং ছিল, লাস্ট তো যাকে মানে যে করেছিল তার সাথে স্ট্রং ছিল। কারণ আমাদের সাথে করে আমার হাজবেন্ডের সাথে একটা ঘটনা বলছি শোন, ঘটে যাওয়া, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। একদম, ও তো হন্টেড প্লেস, আমাদের খবরের চ্যানেলও দেখায় রবীন্দ্র সরোবর মেট্রো। হ্যাঁ, এটা তখন আমার হাজবেন্ড সাউথ সিটিতে ট্রান্সফার ছিল, আমার বিয়ে হয়নি তখন আমাদের আর কি রিলেশন ছিল, তখনও বিয়ে হয়নি। আমার হাজবেন্ড রাতে ফিরতো, একদিন ও আমাকে ফিরে বলছে মনা, আমাকে মনা নাকি, মনা আমার না সুইসাইড করতে ইচ্ছা করছে জানো, তোমাকে আমি এটা শেয়ার করলাম। আলাম কেন? বলছে আমি জানি না, আমার এইটা মানে আজকে থেকে এটা মনে হচ্ছে। আমি ট্রেনে না, মানে লোকাল ট্রেনে যখন উঠেছি তখন থেকে না আমার খালি মনে হচ্ছে আমি ঝাঁপ দিই ট্রেন থেকে। মামা এই কি কথা?
এই কথা বললো। তারপরে এবার ও আবার নেক্সট দিন বলছে কি, আমার না কিরকম গা পাকাচ্ছে জানো। ও আমাকে বলছে আমার না কিরকম গা পাকাচ্ছে। তা আমি বললাম, গা পাকাচ্ছে না? বল কি, যাই না, আমার খালি বমি পায়, খেতে ইচ্ছে করে না, ভিতর থেকে খালি কান্না আসছে, আর মনে হচ্ছে ট্রেনে যখন আমি ফিরছি তখন মনে হচ্ছে আমি মরে যাই লাফ দিয়ে। ওকে। এবার এরকম আমি তখন বলছি, আর তখন মানে আমি তখন শুনেই বলেছি কি যে তুমি আম, আমার মনে হয় তুমি ঠাকুর ঠাকুর ডাকো, আর আমার হাজবেন্ড প্রচন্ড ঠাকুর বিশ্বাসী, ঠাকুর ঠাকুর ডাকো, মনে হয় কোনো কিছু হয়েছে। তো ও এটা অফিসের মানে এরকম 10 দিনের মতো কিন্তু ওর কিছু করছে না, কিন্তু কিন্তু ওর ফিলটা এরকম হচ্ছে। তখন ওর একজনের সাথে শেয়ার করেছে, তখন বলছে তুই রবীন্দ্র সরবর মেট্রো দিয়ে বাড়ি যাস না? বলছে হ্যাঁ। বলছে ওখানটা যাস না, তুই তাড়াতাড়ি বেরিয়ে অটো করে ঢাকুরিয়াতে যাবি, ঢাকুরিয়া থেকে ট্রেন ধরে যাবি। বলছে কেন? বলছে তোর ওখান থেকে নিশ্চয়ই তুই এমন সময় গেছিস তার আগেই হয়তো, মানে ও বলেছে ওর ডেটটা বলেছে ওর বন্ধুকে, যে এই দিন থেকে আমার জানিস তো এই ফিলটা হচ্ছে। তখন ওর বন্ধু বলেছে ওখানে কিছুক্ষণ আগে একটা ছেলে লাফ দিয়ে সুইসাইড করে মেট্রোতে। তো অনেক আগের কথা বলছি তোকে আমি, 2013-14 কথা। তো বলছে যে ওখানে সুইসাইড করে লাফ দিয়ে। তো বলে যে মনে হয় তারপরে পরে তুই গিয়ে ট্রেন ধরেছে, কোনো হাওয়া লেগে গেছে, ওইটা মেট্রো স্টেশনটা ভালো না, তুই যাবি না, তুই হনুমান চালিসা পাঠ কর, তোর সব কেটে যাবে। ইভেন সেই আমার বর যে ওই যে 2013-তে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে, ও তখন থেকে স্টিল আজও হনুমান চালিসা পাঠ করে। মাঝখানে না ও মাস খানিক কয়েকটা পড়তে পারেনি, ওর তখন না ওর লাইফে একটা মানে খুব খারাপ জিনিস ঘটে যায়, মানে রিসেন্ট বছর খানিক আগে। তখনও আবার বলে দেখো আমি বন্ধ করেছি, আমার লাইফে আবার ওরকম একটা কি হয়ে গেল। তো আবার ও পড়া চালু করেছে, মানে ওই 13 থেকে কোনোদিনও কিন্তু ছাড়েনি, মানে প্রতিদিন। ও বিয়ে করতে গিয়ে বিয়ের দিন রাতে দেখছি পকেট থেকে বার করে বাসর ঘরে বসে এরকম করে পড়ছে বইটা। মানে সেই ছেলেটা, মানে কারণ 2013-তে তখন না আমাদের বিয়ে হয়নি তো, ওই টাইমে যে ওই দাদাটা বলেছিল তুই এটা পড় তোর ভালো হবে, বলছে ওইটা পড়ার পর তো ওইটা তো মাথা থেকে গেছে। আমার যেন কিরকম একটা স্ট্রং, মানে নিজের মধ্যে একটা কিরকম একটা কনফিডেন্স চলে এসেছে যে হ্যাঁ এটা পারবো, যেটা পারবো না সেটাও মনে হয় পারবো। এমনি তো হনুমানজি একটা এত হুম, স্ট্রং ঠাকুর, মানে বলে হনুমান চালিসা পড়ার পর আলাদাই শক্তি চলে আসে। শক্তি চলে আসে, আর মন্ত্রগুলো তো মেনলি শক্তি। তুই কি শিব ঠাকুর দেখেছিস, হনুমানজি দেখেছিস? কাউকে কিন্তু দেখিসনি। একদম। মানে তোর এটা বিশ্বাস আসবে, সেই মন্ত্রটা পাঠ করলে এমনি তাদের আশীর্বাদ, তাদের সেটা তোর মধ্যে চলে আসবে। তো ওটাও তখন পাঠ করা শুরু করেছে। তো তুই এটা কি বলবি? সবাই ভাববে এখন ওর মানে কি, না না এগুলো এমনি নর্মাল, হয়তো অ্যাংজাইটি হয়েছিল বা কিছু, কিন্তু আমার মনে হয় না। আর রবীন্দ্র সরোবর মেট্রোর ওখানে আমার এক দাদার বাড়ি আছে, সে বলেছে দানিয়া তুই মেট্রোটায় মানে লাস্ট মেট্রোর পর ধর তুই বাই চান্সলি লাস্ট মেট্রো থেকে নেমেছিস, তুই মনে করছিস ওখানে একটু বসে যাই আমি, মানে হাঁপিয়ে গেছি বা কিছু, তুই না মানে তোর গা ভার হয়ে যাবে, তুই থাকতে পারবি না জায়গাটাতে। এবং কি তোর অনেক স্টাফও অসুস্থ হয়ে যায়, মানে ওই স্টেশনটায় যারা জব করে অনেক স্টাফও এরকম হয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে মেট্রোতে। হ্যাঁ মানে এমন তো দেখেছে যে একজন রাত্রিবেলা ধর মানে আসছে মেট্রোটা, একটা কোনো ছেলে এখান থেকে এখানে পার হচ্ছে, ওখান থেকে ওখানে পার হচ্ছে, মানে মেট্রোর এখানে ওখানে, কিন্তু তখন দাঁড় করায় না মেট্রোটা, ওরা চালিয়ে নিয়ে চলে যায় মেট্রোটাকে। কারণ ওরা জানে যে ওখানে কেউ মানে ওটাও যে ভুলভাল, ওটা কেউ কোনো মানুষ না, ওরা যে ওনারা তেনারা যে ওই লাফালাফিটা করছে সেটা তারা তারা জানে, একদম মানে বুঝতে পারে, হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, এত নেগেটিভ জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, তা সেক্ষেত্রে আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হলো যে ভগবানে তুমি কতটা বিশ্বাস করো? ভগবানে বিশ্বাস আমি কতটা করি, ভগবানকে তো বিশ্বাস করতেই হবে তোর, মানে আমরা যারা নেগেটিভিটি বলছি তোকে ঠিকই, সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু ভালো কি ঘটনা ঘটেনি? এই যে আমাদের রক্ষা করে, তো আমি তো মনে করি রক্ষা করে তারাই রেখেছে। মানে আমার জীবনে ভালো কিছু মনে হয় তাদের জন্যই ঘটছে, আমি যদি তাদেরকে না রাখতাম তাহলে মনে হয় আমি লাইফে অনেক কিছু পেয়েছি যা আমার হয়তো প্রাপ্য ছিলই না, তারা মাথার উপরে হাতটা রেখেছে দেখে এত কিছু পেয়েছি।
সত্যি কথা, আমি কোনোদিনও ভাবিনি, মানে আমার লাইফে এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক কিছু করেছি, সেগুলো আমার একসময় স্বপ্ন ছিল, একদম মানে ভাবতাম করতে পারবো। এই যে ভগবান না থাকলে আজকে তোর সাথে আমি বসে হয়তো এই আলোচনাও করতাম না, করতাম কি বল, মানে সবকিছুই তারা আছে দেখে আমরা আছি। একদম। তাদেরকে তো বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস না করলে তো চলবে না। ওকে, আচ্ছা দিদি, তুমি দিদি নাম্বার 1-এ গেছিলে, হ্যাঁ হ্যাঁ। তো ওই জার্নিটা একটু যদি আমাদের বলো। দিদি নাম্বার ওয়ানে জানি না, একটা মজার ব্যাপার, মানে আমার চান্স, আমি দিদি নাম্বার ওয়ানে 2 দিনে গেছি, মানে আমি অনেক আগে অডিশনের জন্য বলেছিলাম, পাঠিয়েছিলাম, তো তারা যখন অডিশনের জন্য ডেকেছিল আমাকে, সেই দিন আমি আবার পুরী চলে গেছিলাম, আমি যেতে পারিনি। তারপরে এবার আমার খুব মন খারাপ হয়ে গেছে যে দিদি নাম্বার ওয়ানে সবাই যাচ্ছে, আমারই যাওয়া হয় না, মানে আর যখন ছোট থেকে তো দেখছি দিদি নাম্বার ওয়ান হচ্ছে, ওখানে যাওয়া মানে একটা স্বপ্ন। এবার হুট করে মানে গ্রুপের মধ্যে একটা গ্রুপে ওখানে টুইন্স বোন নিয়ে লিখেছে আর কি, যে এরকম টুইন্স বোনের এপিসোড আছে, কারা ইন্টারেস্টেড, এবার আমি হচ্ছে টুইন্স, আমার দিদি আর আমি। তো আমি ওখানে এমনি কমেন্ট করি, তো সঙ্গে সঙ্গে আমি ইনবক্সটা দেখিও নি জানিস। এবার আমি কমেন্ট মানে অনেকক্ষণ রাত্রিবেলা, মানে ও পাঠিয়েছে সঙ্গে সঙ্গে, আর আমি দেখেছিলাম অনেক রাতে। আর হাই, আপনি আমাকে বলছে আপনি কি দিদি নাম্বার ওয়ানের ইন্টারেস্টেড আছে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ। বলছে আপনারা টুইন্স? আমি বলছি হ্যাঁ। বলছে হ্যাঁ, ছবি দেখলাম, আপনারা ছবি পাঠান তো একটু, কিন্তু কালকেই আসতে হবে। আমি বলছি কালকে? বলছে হ্যাঁ, আপনাকে তো কখন পাঠিয়েছি, আপনি তো দেখ। তারপর আমি ছবি পাঠালাম, দেখেই সিলেক্ট হয়ে যাবে, আর ঠিক আছে তো কালকে আসুন। তো কাল এসে অডিশন দিন। এবার আমার দিদি বলছে না, আমি দিদি দেখ সুযোগ কখন হচ্ছে, বল আমরা যাই, গিয়ে দিয়ে আসি। তো এক সেম কালারের ড্রেস পরে গেছিলাম অডিশন দিতে, তো সেম ড্রেস পরে তারপর অডিশন দিলাম। অডিশন দিয়ে যেই আমাদের কথাটা শুনে ঠিক আছে, গল্প মজার গল্প শুনলো, শুনে বললো ঠিক আছে, মানে সিলেক্টেড। একদিনে সব সিলেক্ট হওয়া, ভয়েস এসে নেওয়া, সবকিছু একদিনে করে সেই রাতে SMS পাঠালো যে এই ড্রেস নিয়ে আসতে হবে, কালকে শুটিং টাইম, এই টাইমে। চলে গেলাম, পরে শুটিং করে জিতিনি, কিন্তু তাও ঠিক আছে, খুব মজা করেছি। সবসময় যে জিততে হবে, আমি জিতলে তাহলে যে জিতেছে সে আর জিততো কিভাবে, তাকে তো জিততে হলে আমাকে হারতে হবে। তো মজা করে এসেছি, কিন্তু খুব মজা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তোদের সাথে গল্প করে খুব ভালো লাগলো, মানে এই জিনিসগুলো শেয়ার করতে পারলাম। সবসময় তো সব জায়গায় শেয়ার করা হয় না, সবাইকে বলতে পারলাম, এটা খুব ভালো লাগলো। আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। ভবিষ্যতেও আমরা তোমার সাথে আরো পডকাস্ট করব। থ্যাংক ইউ দিদি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তোমাদেরকে অসংখ্য অনুরোধ আমার যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, তোমাদের জন্য আরো নতুন আমরা ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি।